আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা ক্লাস শুরু করছি, যেহেতু অফিস ডেতে আপনাদের টাইম কভার করছি। আমরা জাস্ট 1 আওয়ার ক্লাস করবো। 1 আওয়ারের মধ্যে ইনশাল্লাহ আমরা কভার আপ করে ফেলবো সবকিছু। Just- আচ্ছা, আমরা যদি রিক্যাপ করি কোয়েশ্চেনটা, সবাই পরীক্ষা দিয়েছেন আশা করছি। যারা পরীক্ষা দেননি, পরীক্ষাটা দেওয়া দরকার। না হলে কিন্তু আপনি স্পিড থেকে হারায় যাবেন আস্তে আস্তে। খুব জরুরি। এই পরীক্ষাটা অ্যাটেন্ড করা খুব জরুরি, খুব জরুরি। কারণ কম মার্কসটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি পরীক্ষা অ্যাটেন্ড করেছেন কিনা, আপনি ওই ওই স্পিরিটের সাথে থাকতে পারছেন কিনা। বারবার বলি, পরীক্ষা যত কম মার্কস পান কোনো সমস্যা নেই, কিন্তু আপনি পরীক্ষা অ্যাটেন্ড করলে এই যে আমরা সলভ ক্লাস করব, আপনি কোয়েশ্চেন অ্যানালাইসিসটা বুঝবেন। সিডিসিএস প্রিপারেশনে পরীক্ষার আলোচনার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, মানে আর্টিকেল আলোচনার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোয়েশ্চেন বুঝতে পারছেন কিনা, খুব জরুরি। অনেকে হয়তো মনে করতে পারেন যে পরীক্ষা ভাইয়া আমি তো বেশি নাম্বার পাইনি, এত পেয়েছি এত পেয়েছি, নমিনাল নাম্বার, এক্সপেক্টেড এর না, বিলো অ্যাভারেজ, হোয়াট এভার ইট ইজ, যাই পান না কেন আপনি লেগে থাকবেন। পরের পরীক্ষাগুলি আস্তে আস্তে বাড়বে, একটা সময় আপনার নাম্বারটা ভালো হবে। আপনি যদি এখন মনে করেন যে পরীক্ষা এটা পরে দিব, ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে কোয়েশ্চেন তো থাকলো প্রিন্ট করে রাখলাম, তাহলে কিন্তু আপনি মানে have to be behind the scene, নর্মাল অ্যাক্টিভিটিস থেকে পিছনে। আচ্ছা, আমরা 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। জাস্ট 1 আওয়ার কোয়েশ্চেন আলোচনা করব, 50টা প্রশ্ন 1 ঘন্টার মধ্যে আমরা আলোচনা করে শেষ করবো। যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের কাজ হচ্ছে, আমি কোয়েশ্চেন আলোচনা করার পরে আপনারা সবাই আপনাদের মার্কসটা আমার পার্সোনালি শেয়ার করুন। যদি মনে করেন যে গ্রুপে শেয়ার করতে প্রবলেম হচ্ছে, তাহলে আপনি আমাকে পার্সোনালি শেয়ার করবেন। আমি একটু ডাটাবেজ মেনটেন করতে হবে। হ্যাঁ, আপনার গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্টটা খুব জরুরি আপনার পরের এক্সাম প্রিপারেশনের জন্য, ফাইনাল পরীক্ষা ডিসিশন মেকিং এর জন্য। সেজন্য যে যতই পান কোনো সমস্যা নেই, মানে একদম নিউট্রাল থেকে আমাকে অ্যান্সারটা একটু আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন। যদি মনে করেন গ্রুপে দিবেন, দ্যাটস বেটার, সবচেয়ে ভালো গ্রুপে দেওয়া। তাহলে অন্যরা হয়তো দেখে বুঝতে পারবো। মাই গুডনেস, সোনিয়া জেসমিন ম্যাডাম অলরেডি শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আরো কয়েকজন, নাহার ম্যাডাম শেয়ার করেছেন আমাকে দুপুরবেলা। মানে এই এই এনকারেজমেন্টটা খুব জরুরি। মানে আমি আমার মধ্যে একটা শেক কাজ করছে, একটা ফিল কাজ করছে, যে আমি এই পরীক্ষাটা দিয়েছি, কত পেয়েছি, কোন কোয়েশ্চেনে কি অবস্থা না অবস্থায়, এটা খুব। ভাইয়া, টাইম কিন্তু মেনটেন করি নাই। আমি 3 দিন ধরে গড়ায় গড়ায় পরীক্ষা কোনো দিছি। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর আপনারা পরীক্ষাটা নিয়ে অনেকেই মনে করছেন ভাইয়া, যে আমিও টাইম মেনটেন করি নাই। আমিও অনেক সময় নিয়ে মানে অর্ধেক দুপুর বেলা অর্ধেক রাত্রেবেলা এরকম করে বসে বসে পরীক্ষা দিচ্ছি। না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কারণ এটা প্রথম পরীক্ষা। আপনাদের একটু টাইম ম্যানেজমেন্ট এগুলি এখন অত জরুরি না। যখন আপনার স্পিড চলে আসবে তখন আপনি টাইম ম্যানেজ করতে হবে। আমি এই জন্যই এটা ফ্লেক্সিবল এক্সাম দিচ্ছি। এবং ইউসিপি পুরোটাই ফ্লেক্সিবল এক্সাম থাকবে। ইউসিপি রুলস বুঝতে বুঝতে পারলে আপনি পরে এই পরীক্ষাগুলি যখন আবার নিজে নিজে দিবেন তখন আপনার স্পিড চলে আসবে, নো ইস্যুস। ওকে, আমরা শুরু করছি। প্রথমে 1 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু ইউসিপি 600 আর্টিকেল 2, এ কমপ্লাইন্ট প্রেজেন্টেশন মিনস এ প্রেজেন্টেশন দ্যাট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ। এটা সম্ভবত সরাসরি আছে, একদম আর্টিকেলে সরাসরি আমি এই অ্যান্সারটা পিক করেছি। আমরা জানি প্রথমে ক্রেডিটের টার্মস দেখতে হবে, তারপরে দ্য অ্যাপ্লিকেবল প্রভিশনস অফ ইউসিপি 600 এটা দেখতে হবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস এটাও দেখতে হবে। তার মানে এ নাম্বারের কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি। এটা সোজা প্রশ্ন, মানে কমপ্লিকেটেড প্রশ্ন। আমি যেটা কমপ্লিকেটেড প্রশ্ন হবে সেটা নিয়ে আমি আলাদা করে আলোচনা করব বা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। তবে 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যেটা স্পেশালি দেখতে হবে সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্টটা, যেটা যে অ্যাপ্লিকেবল প্রভিশনস অফ ইউসিপি 600। ইট মিনস ইউসিপি 600 এর কোনো আর্টিকেলকে যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেবল প্রভিশনের মধ্যে আর্টিকেলটা বাদ পড়বে। সেই জন্যই অ্যাপ্লিকেবল প্রভিশন এই কথাটা এখানে পয়েন্ট আউট করেছে। এরা একদম অ্যাভারেজে বলে না যে ইউসিপি 600 পুরো পালন করতে হবে, এটা কিন্তু বলেনি। মানে আপনি এলসির সময়, এলসি ওপেনের সময় ইউসিপি 600 কে যতটুকু কনসিডার করার কথা বলেছেন
ততটুকুই আসলে আপনাকে কনসিডার করতে হবে, সেই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে সর্বসাকুল্যে এর অ্যান্সার হচ্ছে ডি। একের অ্যান্সার হচ্ছে ডি। 2 নাম্বার, কারো কোনো প্রশ্নে যদি কোনো ঝামেলা থাকে যে ভাইয়া বি অ্যান্সার হচ্ছে কেন, বা এটা হচ্ছে কেন, হচ্ছে না কেন, কারো যদি কোনো আমার অ্যান্সারে সন্তুষ্ট না হয়, প্লিজ রেইজ ইউর ভয়েস। অথবা কেউ যদি ভয়েসে কোনো প্রবলেম হয়, চ্যাট বক্সে বলতে পারবেন, বলেন যে ভাইয়া আমার কাছে মনে হচ্ছে অ্যান্সার এটা। সো উইল ডিসকাস ইন ডিটেইল দ্যাট কোয়েশ্চেন্স। Question number 2, Article 1 of UCP 600 required the text of the credit to. আর্টিকেল 1-এ, ইউসিপি 600 এর আর্টিকেল 1-এ আপনার টেক্সটে কি বলা থাকে? টেক্সটে নর্মালি বলা থাকে ইন্ডিকেট দ্যাট ইট ইজ সাবজেক্ট টু দিস রুলস, ইমপ্লাই দ্যাট ইট ইজ সাবজেক্ট টু দিস রুলস, সে নাথিং অ্যাজ অল ক্রেডিটস আর সাবজেক্ট টু ইউসিপি 600, এটা হবে না। ডু নট নো, এটাও হবে না। তার মানে সি আর ডি এলিমিনেশন প্রসেসে বাদ পড়ে। প্রশ্ন আমার এখন আটকানো আছে ইন্ডিকেট আর ইমপ্লাই, এই দুইটা ওয়ার্ডের মধ্যে। তাহলে ইন্ডিকেট মানে উল্লেখ করা, ইমপ্লাই মানে হচ্ছে কিন্তু উল্লেখ করা না। ইন্ডিকেট মানে হচ্ছে পয়েন্ট আউট করা, আর ইমপ্লাই কথাটাকে যদিও আমরা অনেকে মনে করি যে এটা আসলে ইন্ডিকেট করা, আসলে এটা ইন্ডিকেট করা না। এটা মানে হচ্ছে পরোক্ষভাবে বলা, ইনডিরেক্টলি বলা। কিন্তু ইউসি, দেখেন দুইটা ওয়ার্ড, ইন্ডিকেট এবং ইমপ্লাই, এখানে কিন্তু ভোকাবুলারিও চলে আসছে। আপনি যদি ভোকাবুলারি মিনিং এ কোনো ঝামেলা হয়, আপনি কিন্তু এই কোয়েশ্চেন অ্যান্সার করতে ঝামেলা হবে। ইমপ্লাই করা মানে হচ্ছে পরোক্ষভাবে, ইনডিরেক্টলি বলা। আসলে ইউসিপি 600 কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে এই এলসিটা এই রুলস ফলো করবে, এটা ইন্ডিকেটেড থাকবে, বলা থাকবে। সো ইমপ্লাই বা পরোক্ষভাবে এটা বলার কোনো সুযোগ নাই। সো এই প্রসেস অনুযায়ী বিটাও বাদ পড়ে। অ্যান্সার হচ্ছে এ। 2 নাম্বারের অ্যান্সার হচ্ছে এ। 3 নাম্বার প্রশ্নে যাব আমরা। How does UCP 600 interpret a branch of a bank in a different country? একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, কারো ভুল হওয়ার কথা না। আমরা এটা সোনালী ব্যাংক মতিঝিল ব্রাঞ্চ, সোনালী ব্যাংক গুলশান ব্রাঞ্চ, সোনালী ব্যাংক ইউকে ব্রাঞ্চ, এরকম একটা এক্সাম্পল দিয়েছি। আমরা বলেছি ইউসিপি 600 আর্টিকেল 3-তে বলা আছে যে কোনো একটা দেশের বাইরে যখনই কোনো একটা ব্রাঞ্চ থাকবে, সেটা আলাদা ব্রাঞ্চ হিসেবে ট্রিট করবো, বাট একটা দেশের ভিতরের ব্রাঞ্চগুলিকে একটা ব্যাংক হিসেবে ট্রিট করবো। সো এই কনসিকুয়েন্সেস অনুযায়ী ডিফারেন্ট কান্ট্রিতে যদি কোনো ব্রাঞ্চ থাকে, তাহলে সেটাকে আমরা আলাদা ব্রাঞ্চ হিসেবে ট্রিট করব, বা আলাদা ব্যাংক হিসেবে ট্রিট করব। এই সিকোয়েন্স অনুযায়ী অ্যান্সার হচ্ছে এ, অ্যাজ এ সেপারেট ব্যাংক হিসেবে আমরা ট্রিট করবো ডিফারেন্ট কান্ট্রিতে যদি থাকে। এখানে যদি ডিফারেন্ট কান্ট্রি কথাটা না লিখে বলতো ডিফারেন্ট এরিয়া ইন এ সেম কান্ট্রি, তাহলে কিন্তু অ্যাজ দ্য সেম ব্যাংক অ্যান্সার হতো। আমি মনে হয় বুঝাতে পেরেছি কথাটা। সিম্পল অ্যান্সার, ডিফারেন্ট কান্ট্রিতে হলে এটা সেপারেট ব্যাংক হবে, আলাদা আলাদা ব্যাংক হিসেবে আমরা এন্টিটি হিসেবে আইডেন্টিফাই করতে হবে। বাট যদি সেম কান্ট্রিতে হয়, দেন ইট উইল বি সেম ব্যাংক। কোয়েশ্চেন নাম্বার 4, ইফ a credit under UCP 600 does not state whether it is revocable or irrevocable, it is deemed to be। যদি ইউসিপি 600-এ কোনো কথা বলা না থাকে যে এলসিটা রিভোকেবল না ইররিভোকেবল, তখন এলসিটাকে আমরা কি হিসেবে ট্রিট করব? একদম ক্লিয়ার বলা আছে, ইউসিপি 600 মানেই হচ্ছে ইররিভোকেবল। সুতরাং আনওয়ার্কেবল, রিভোকেবল, ডিনেয়েবল এরকম ওয়ার্ডের কোনো এক্সিস্টেন্সই থাকার কোনো সুযোগ নাই। অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চেন নাম্বার 5, আমি আমি নিজে বুঝবো কোন আমার মানে আমি বুঝবো কোন কোয়েশ্চেনটা ট্রিকি আছে, আমি সেটা ডিটেল আলোচনা করব। ইন দ্য মিন টাইম আমি যেগুলো আলোচনা করে যাচ্ছি সেইগুলিতে যদি কারো কোনো প্রবলেম থাকে, প্লিজ আমাকে জানাবেন। Question number 5. According to Article 4 of UCP 600, if a credit make different reference to a sales contract or pro forma invoice, the issuing bank and nominated bank are bound by that contract or pro forma invoice. Do you agree? ইউসিপি 600 এর আর্টিকেল 4 আমরা এটা ক্লিয়ার বলে দিয়ে আসছি যে প্রো ফর্মা ইনভয়েস অথবা কোনো সেলস কন্ট্রাক্টের উপরে যদি কোনো এলসি ইস্যু হয়, এলসি ইস্যু হয়ে যাওয়ার পরে এলসি আমার সবকিছু, এলসি আমার বাবা, এলসি আমার মা, এর বাইরে কোনো কথা নাই। সুতরাং ওই সেলস কন্ট্রাক্ট বা ওই জিনিসগুলিকে আমি এখানে কখনো এগ্রিতে রাখবো না। ডু নট নো টাইপের কোনো কথা না, আমাকে ক্লিয়ার বলে দিয়েছে ইসিপি 600 আর্টিকেল 4 যে আগের জিনিসগুলিকে, লিঙ্কেজ বা ব্যাকেজ জিনিসগুলিকে আমি কখনো আমার এলসির পার্টিনেন্ট পার্ট হিসেবে ট্রিট করব না। সো
5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার বি ইজ কারেক্ট, অর্থাৎ ডিসএগ্রি করছি আমি কথার সাথে, যে কোনো কিছুই আমার আসলে ইন্টিগ্রেটেড পার্ট হিসেবে ট্রিট হবে না। Question number 6. In a documentary credit cycle, which one of the following bank usually represented the beneficiaries one? নিচের ব্যাংকগুলির মধ্যে কোন ব্যাংকটা বেনিফিশিয়ারির ব্যাংক হিসেবে ট্রিট হয়? কোয়েশ্চেন নাম্বার 6, স্লাইডলি ক্রিটি। স্লাইডলি মানে এটা আপনার একটু, আমি ইন্টেলেকচুয়াল পার্টটা একটু জাজমেন্ট করবো এই প্রশ্নটাতে। মানে আমি বলেছি একটা সিরিসিএস এর প্রশ্ন কিন্তু অনেক গ্র্যাভিটি শো করে, সুতরাং প্রশ্ন আস্তে আস্তে একটু আগাবে, যে একটু ট্রিকি হওয়ার, মানে আপনার একটু মেন্টাল ফিটনেসটা যাচাই করার জন্য। প্রথমত বেনিফিশিয়ারি ব্যাংক, আমি সম্ভবত প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে ডকুমেন্টারি কালেকশন অনেকগুলি ব্যাংক আলোচনা করেছিলাম, এবং আমি বলেছি বি কেয়ারফুল অ্যাবাউট দোজ ব্যাংক, যে এই ব্যাংকগুলিকে আপনি কখনো শখের বশবর্তী হয়ে এলসি টার্ম এলসি ব্যাংকের সাথে মিলানো যাবে না। সেই এক্সাম্পলটা এখানে আসছে, বিকজ রেমিটিং ব্যাংক ডকুমেন্টারি কালেকশনের সাথে জড়িত, ইস্যুইং ডকুমেন্টারি ক্রেডিটের সাথে জড়িত না, সুতরাং বি নাম্বার অ্যান্সার হবে না। বেনিফিশিয়ারি ব্যাংক বলেছে, বেনিফিশিয়ারির ব্যাংক বলার সাথে সাথে কিন্তু আপনাদের মাথায় স্বাভাবিকভাবে দুইটা ওয়ার্ড আসে, একটা হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক আর একটা হচ্ছে নমিনেটেড ব্যাংক, বিকজ এই দুইটা ব্যাংক ডিরেক্টলি বেনিফিশিয়ারি ব্যাংক, আর অন্য কোনো ব্যাংক আসলে ডিরেক্টলি বেনিফিশিয়ারি ব্যাংক হয় না। আপনাকে এই প্রশ্নে কিন্তু অ্যাডভাইজিং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংক কোনো ব্যাংকের নাম বলেনি। আচ্ছা, তাহলে রেমিটিং ব্যাংক যেহেতু কালেক্টিং ব্যাংকের ইস্যু, সেটা এখানে আসবে না, আমরা সেটাকে বাদ দিব, আমরা সেটাকে বাদ দিব। আর সেকেন্ড হচ্ছে, আই এম সো মাচ প্লিজ যে আমার আসলে রেগুলার যারা ওপেন থাকেন সবাই আজকে জয়েন করেছেন অফিসের পরে, মানে আমি সো মাচ গ্লাড যে আপনাদের এই পেশেন্সটা প্লিজ একটু কিপ আপ করবেন। জাস্ট 2 মাস 3 মাস দেখবেন যে আপনার প্রিপারেশনটা একদম হাই ভলিউমের প্রিপারেশন হয়ে যাবে। বেনিফিশিয়ারি ব্যাংক ইস্যুইং ব্যাংক ডেফিনেটলি আমরা জানি অ্যাপ্লিকেন্টের ব্যাংক, তাহলে এও অ্যান্সার হবে না, এ বি দুইটাই বাদ। রিইম্বার্সমেন্ট ব্যাংকটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের ব্যাংক, মানে ইস্যুইং ব্যাংক যে ব্যাংকে ফান্ড দিতে বলে, তার মানে আলটিমেটলি এটাও অ্যাপ্লিকেন্টের সাইডের ব্যাংক। তাহলে বাকি আছে নেগোশিয়েটিং ব্যাংক, এটা হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি একটু যুক্তি খণ্ডন করি যে নেগোশিয়েটিং ব্যাংক আসলে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, হ্যাঁ আছে, বিকজ নেগোশিয়েটিং ব্যাংক হচ্ছে বেনিফিশিয়ারির ব্যাংক, বিপদ আপদ হলে যে ব্যাংকের কাছ থেকে সেই ফান্ডটা অ্যাডভান্স নিয়ে নিতে পারে। সো সি, কোয়েশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার সি। তবে আমি সবচেয়ে খুশি হইতাম যদি এই অ্যান্সারটা কোনোভাবে নমিনেটেড ব্যাংক বা অ্যাডভাইজিং ব্যাংক দিতে পারতাম, তাহলে আমি সন্তুষ্ট হতাম। কারণ আমি আপনাদেরকে একটু ইনডাইরেক্টলি ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নটা করেছি বলে অ্যাডভাইজিং ব্যাংক বা নমিনেটেড ব্যাংককে আমি এখানে ট্রিট করিনি। তাহলে 6 নম্বর কোয়েশ্চেন থেকে এডিশনাল সামারি যদি আমি ক্রিয়েট করতে চাই, তাহলে ক্রিয়েট হবে যে বেনিফিশিয়ারির ওন ব্যাংক বা বেনিফিশিয়ারির পরিচিত ব্যাংকগুলির মধ্যে 1 নম্বর হচ্ছে নমিনেটেড ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক এবং নেগোশিয়েটিং ব্যাংক। কোয়েশ্চেন নাম্বার 7। ভাইয়া একটু, এটাতে একটু কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। এইখানে যদি একটা অ্যাডভাইজিং ব্যাংক থাকতো মানে নাম্বার তে, হ্যাঁ। এই কার্ডটার সাথে, হুম। সেক্ষেত্রে কি আমরা নেগোসিয়েশন ব্যাংকে নিতাম নাকি অ্যাডভাইজিং ব্যাংকে নিতাম? আমরা তখন ওই ওই কোয়েশ্চেনের অ্যান্সার এ বি এ সি এরকম চলে আসতো। ওকে ওকে আমার ওকে। আমার একটা কোশ্চেন ছিল জাকির ভাই। জি। জি, আমি প্রথম দিকের ক্লাসটা একটা সিইজি তে বসে করছিলাম, তাই কিছু আমার কোশ্চেন মানে ক্লিয়ার ছিল না কিছু ব্যাপার। ওকে। তো আমি ওই ইউটিউবে আরো এক্সট্রা কিছু ভিডিও দেখি, ওইখান থেকে রিইম্বার্সিং ব্যাংকটা সম্পর্কে যতটুকু জানছি যে কোনো লোন অ্যারেঞ্জ করে দেওয়া বা পরিশোধ করে দেওয়া এই জাতীয় কার্যকলাপ রিইম্বার্সিং ব্যাংকটাই করে থাকে। তো আমি দুটাতেই আর কি আমার হেজিটেশন ছিল, নেগোসিয়েশন হবে না রিইম্বার্সিং হবে, তো আমি এটা অ্যান্সার করছি রিইম্বার্সিং ব্যাংক আর কি। তো একটু আরেকটু ক্লিয়ার করে বললে ব্যাপারটা আমার কাছে আরেকটু, কারণ দেখা যাচ্ছে যে সিডিসিএস এর ম্যাক্সিমাম কোশ্চেন গুলাই হেজিটাইট হয়। এই হেজিটাইটের প্রবলেম গুলা যত বেশি অ্যাভয়েড করা যাবে ততই মনে হয় যে পরীক্ষাটা হয়তো বা ভালো হবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। রিইম্বার্সমেন্ট ব্যাংক আসলে কি? রিইম্বার্সমেন্ট ব্যাংক হচ্ছে এলসি ওপেনের পরে যখন নমিনেটেড ব্যাংক ডকুমেন্ট সাবমিট করে ইস্যুইং ব্যাংকের কাছে, ইস্যুইং ব্যাংক তখন তার নিজস্ব একটা ব্যাংকের মাধ্যমে ওই নমিনেটেড ব্যাংককে পেমেন্ট করে। তাহলে তার নিজস্ব যে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে সেই ব্যাংকটার নাম হচ্ছে রিইম্বার্সমেন্ট ব্যাংক। তার মানে স্ট্রেট ফরওয়ার্ড, রিইম্বার্সমেন্ট ব্যাংক হচ্ছে ইস্যুইং ব্যাংকের
মানে বড় ভাই, যার সাথে যেই ব্যাংকে টাকা জমা রেখে ইস্যুইং ব্যাংক নমিনেটেড ব্যাংকের পেমেন্ট করে, বেনিফিশিয়ারি পেমেন্ট করে, তা যেহেতু ইস্যুইং ব্যাংকের বড় ভাই, আলটিমেটলি সে অ্যাপ্লিকেন্টের সাইডের ব্যাংক, সে কখনো বেনিফিশিয়ারি সাইডের ব্যাংক হতে পারবে না বা বেনিফিশিয়ারি সাইডের ব্যাংক হবে না। ওই কনসিকুয়েন্সেস থেকে রিইম্বার্সমেন্ট ব্যাংকে কখনো আমরা বেনিফিশিয়ারি ব্যাংক হিসেবে ট্রিট করব না। মানে স্ট্রেট ফরওয়ার্ড আরেকটু ক্লিয়ার করে বললে, যেই ব্যাংকটাকে আমরা ইস্যুইং ব্যাংকের নষ্ট অ্যাকাউন্ট যে ব্যাংকের সাথে মেনটেন করে, সেটা হচ্ছে রিইম্বার্সমেন্ট ব্যাংক, যে টাকা দেয়। তার মানে এটা কিন্তু বেনিফিশিয়ারিকে অ্যাডভান্স পেমেন্ট অথবা ডিসকাউন্টিং করে টাকা দেয় না, সে দেয় ইস্যুইং ব্যাংকের ইনস্ট্রাকশন পেয়ে যে টাকা দেয়। তাহলে ইস্যুইং ব্যাংকের ইনস্ট্রাকশন মিনস অ্যাপ্লিকেন্টের ইনস্ট্রাকশন, মিনস এটা বেনিফিশিয়ারি ব্যাংক না। সো রিইম্বার্সমেন্ট ব্যাংক ইজ নট অ্যান্সার, নেগোশিয়েটিং ব্যাংক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number question number 7. All of the following statements regarding UCP are incorrect except, প্যাচ কিন্তু প্রশ্নের মধ্যে আপনাকে কিন্তু মানে মাথা টুন করে একটু চেঞ্জ করে ফেলবে। দেখেন কি কি বলেছে প্রশ্ন, all of the following statements regarding UCP are incorrect, মিথ্যা except, এই মিথ্যা এবং এক্সেপ্ট দুইটাই নেগেটিভ ওয়ার্ড, তার মানে আপনার নেগেটিভ নেগেটিভ কাটলে এখানে আসলে পজিটিভ অ্যান্সার বের করবে, মানে উপরে নিচের কোনটি সত্য, মানে হুইচ ওয়ান ইজ কারেক্ট, এই কথাটাকে ইনকারেক্ট অ্যাকসেপ্ট দিয়েও প্রকাশ করে। পরীক্ষার হলে এইগুলি কিন্তু আপনার একটু খেয়াল রাখতে হবে। এই জন্যই আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস, যাতে করে আমি পরীক্ষার হলে এই জিনিসগুলি প্রপার ওয়েতে বুঝতে পারি। ওকে, তাহলে আমার এখান থেকে বের করতে হবে ইউসিপি 600 অনুযায়ী নিচের কোনটি সত্য। ওকে, আমরা বের করার চেষ্টা করি। ইউসিপি রুলস আর ইন্টারন্যাশনাল ল, UCP rules are governmental regulations. UCP rules are private rules of practice. All of the above. স্বাভাবিকভাবে আমরা বাঙালি তো মনে হয় আমাদের কাছে অল অফ দ্য অ্যাবভ যদি কোনো জায়গায় অ্যান্সার পাই, এটা টিক করার দিকে সবাই একটু মনোযোগী হই। আমি জানি না আপনারা মনোযোগী হন কিনা, আমি হতাম আর কি। সেই জন্য আমি বাই নেচার আপনাদেরকেও সেটা চিন্তা করছি যে অল অফ দ্য অ্যাবভ দেখলেই সবার মধ্যে একটা ইস্যু কাজ করে যে এটা মনে হয় অ্যান্সার না। এটা সবসময় অ্যান্সার হবে না, স্পেশালি সিডিসিএস পরীক্ষার ক্ষেত্রে এটা সবসময় অ্যান্সারের দিকে চিন্তা করা যাবে না। তবে আরো কিছু এক্সাম আছে সেগুলির ক্ষেত্রে চিন্তা করা যাবে, বাট সিডিসিএস এর ক্ষেত্রে এটা চিন্তা করা যাবে না। প্রথমত অল অফ দ্য ব্যবহৃত হইলে উপরে তিনটা কথাই সত্য হতে হবে। আমরা যদি 2 নম্বর কথায় আসি, ইউসিপি রুলস আর গভর্নমেন্টাল রুলস না, এটা আমরা জানি গভর্নমেন্টাল রুলস না, এটা প্রাইভেট রুলস, সুতরাং বি অ্যান্সার হবে না। বি যদি অ্যান্সার না হয়, ডিও অ্যান্সার হবে না, বি আর ডি বাদ। এবার বাকি থাকে এ এবং সি। সি বলছি ইউসিপি রুলস আর প্রাইভেট রুলস অফ প্র্যাকটিস, আর ইউসিপি রুলস আর ইন্টারন্যাশনাল ল। ল, বি কেয়ারফুল, এখানে যদি ইন্টারন্যাশনাল রুলস বলতো তাহলে কিন্তু এও আনসার হতো। এটা কিন্তু ল না, এটা হচ্ছে একটা রুলস, সেট অফ রুলস। এ নাম্বার অ্যান্সারটা হয়নি ল কথাটা বলার জন্য। সুতরাং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সিটা ইজ কারেক্ট অ্যান্সার। সো 7 এর অ্যান্সার হচ্ছে সি। কেন আমরা এ সিলেক্ট করিনি আমার মনে হয় ক্লিয়ার। যদি বলা থাকতো ইউসিপি রুলস আর ইন্টারন্যাশনাল রুলস, সেট অফ রুলস, তাহলে আমি এটাকেও সিলেক্ট করতে পারতাম অ্যান্সার। ওকে, আমরা এবার যাব কোয়েশ্চেন নাম্বার 8. When documents are presented under a documentary credit that do not conform to the terms and conditions of the credit, they are said to be, যদি কোনো একটা ডকুমেন্ট ইউসিপি মানে ডকুমেন্টারি ক্রেডিটের নিয়ম অনুযায়ী ডকুমেন্ট সাবমিট করা না হয়, তখন আমরা সেটাকে কি ডকুমেন্ট বলি? ডিসক্রিপেন্ট ডকুমেন্ট বলি আমরা। যদিও এই আর্টিকেলটা, ওই ডিসক্রিপেন্সির আর্টিকেলটা আমরা 14-এ পড়বো, বাট আমরা এটা ওয়ার্ডটা কিন্তু সবাই জেনে আসছি যে কোনো ডকুমেন্ট যদি ইন অর্ডারে না হয়, কমপ্লাইং প্রেজেন্টেশন না হলে, সেটাকে আমরা ডিসক্রিপেন্ট প্রেজেন্টেশন বলি। সো 8-এর অ্যান্সার সি। সোজা প্রশ্ন 9. As defined in UCP 600, banking day means, এটা নিয়ে আমি কোনো কোয়েশ্চেন বা কোনো আলোচনা করব না, এটা আসলে হুবহু ইউসিপি 600 এর লাইনটা তুলে দিয়েছে, এখানে কোনো ওয়ার্ডও চেঞ্জ করেনি। এটার অ্যান্সার হচ্ছে সি, এ ডে অন হুইচ দ্য ব্যাংক ইজ রেগুলারলি ওপেন অ্যাট দ্য প্লেস অ্যাট হুইচ an act subject to these rules is to be performed.
আর্টিকেল নাম্বার 2 এবং 3-র যে ডেফিনেশন বা ইন্টারপ্রিটেশন গুলি আছে, এগুলি ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। সেজন্য এই জায়গাগুলিতে একটু মানে আপনার একটু মনোযোগ দিয়ে পড়ে রাখা দরকার। দেখেন এই জায়গাটাতে, এই প্রশ্নটাতে বিএসসি প্রায় কাছাকাছি, শুধু একটা দুটো ওয়ার্ড চেঞ্জ করে আপনাদেরকে প্রশ্নটা দিয়েছে। সেজন্য এই জায়গাটাতে একটু খেয়াল রাখতে হবে। হুবহু অ্যান্সার এটা। 9-এর অ্যান্সার হচ্ছে সি। ডিটেইল আলোচনার দরকার নাই, যেহেতু হুবহু রুলস দিয়েছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট? সোজা বলেছে, কোনটা কারেক্ট, সত্য কোনটা? ব্যাংক শুড discourage any attempt by the applicant to include contract as an integral part of the LC. এটা সত্য কথা, বিকজ ইউসিপি 600 আর্টিকেল 4 আমাকে ক্লিয়ার বলে দিয়েছে যে অন্যগুলিকে ইন্টিগ্রাল পার্ট হিসেবে নেওয়া যাবে না। তাহলে 10-এর এই আমি পেয়ে যাচ্ছি অ্যান্সার। অন্য লাইনগুলি আসলে আর হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ইউসিপি 604 অনুযায়ী আমাদের আসলে এই আর্টিকেলটা করা। 10-এর এ ইজ কারেক্ট অ্যান্সার। এবার বি, ব্যাংক মাস্ট নট ইনক্লুড হবে না, ব্যাংক শুড নট রিফিউজ হবে না, ব্যাংক শুড নট রিস্ট্রিক্ট রিসিভিং হবে না। Question number 11. What is the best type of letter of credit to use which guarantee payment to the exporter? 11 নম্বর প্রশ্নটা, দিস ইজ ফার্স্ট টাইম একটা প্রশ্ন আরেকটু অ্যাডভান্স করেছি আমি, মানে নর্মাল কোয়েশ্চেন তুলনায়। মানে 1 থেকে 11 কোয়েশ্চেন গুলির মধ্যে যদি আপনি বলেন যে ভাইয়া হুইচ ওয়ান ইজ বেস্ট কমপ্লিকেটেড কোয়েশ্চেন, তাহলে সেই কোয়েশ্চেনের অ্যান্সার হবে 11। বাট যারা কনফার্ম এলসির কন্ডিশনটা ভালো করে জানেন, তারা জানেন যে নর্মাল এলসির ক্ষেত্রে ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং ব্যাংক, কনফার্ম এলসির ক্ষেত্রে ইস্যুইং ব্যাংকও দেয়, আবার একটা কনফার্মিং ব্যাংকও দেয়, ডাবল কনফার্মেশন দেয়। হুইচ ওয়ান ইজ ভেরি মাচ সাপোর্টিভ ফর এক্সপোর্ট? সো 11 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার সি, এতে কোনো ডাউট নেই, ডাউট থাকার কথা না। ভাইয়া আমি একটু বলি, জি, ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট যখন আমরা ইস্যু করছি তখনই তো ইস্যুইং ব্যাংক একটা আপনাকে আন্ডারটেকিং দিচ্ছি, মানে আন্ডারটেকিং দিয়ে দিচ্ছে যে আমি পেমেন্ট দিব। রাইট। তো কনফার্মেন্সি তো অ্যাজ ইউজুয়াল সব ক্ষেত্রে হয় না। হ্যাঁ, তাহলে মানে ইরিভোকেবল কনফার্ম হচ্ছে সেই ক্ষেত্রে হয় যখন বেনিফিশিয়ারি আমার উপর ট্রাস্ট করতে পারে না বা আমার ইন্টারন্যাশনালি ওরকম কোনো পরিচিতি থাকে না। তো আমি এটার অ্যান্সার আসলে ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট দিয়েছিলাম, কারণ অ্যাজ ইউজুয়াল আমি তো আসলে গ্যারান্টি দিচ্ছি, একটা ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট ইস্যু করলেই গ্যারান্টি দিচ্ছি। মানে আমার এখানে আসলে বুঝতে কষ্টই হচ্ছিল, এলসি মানেই তো গ্যারান্টি, কারণ আবার এটার জন্য দুইটা আবার কনফার্মেশন আন্ডারটেকিংটা কেন সব লাগবে? ক্ষেত্রে হয় না, এইটাই বলতেছে আর কি যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যখন কোনো একটা এলসি, নর্মালি কনফার্মেশনটা কখন আসে? কনফার্মেশনটা আসে যে ইস্যুইং ব্যাংকের কাছ থেকে ইস্যুইং ব্যাংকে আমি ওরকম ট্রাস্ট করতে পারছি না, যে ইস্যুইং ব্যাংক আমাকে পেমেন্ট দিতে পারবে কিনা। দ্যাটস ওয়াই আমি বলছি আলাদা একটা ফার্দার কনফার্মেশন যদি আমাকে এখানে অ্যাড করানো যায়, তাহলে আমার একটু ফ্লেক্সিবিলিটিটা ভালো থাকে। দেখেন, ইস্যুইং ব্যাংক যখন এলসি ওপেন করে সেটা কিন্তু ইউসিপি 600-এর আন্ডারেই করে, সুতরাং ইস্যুইং ব্যাংক কিন্তু বাউন্ড এই পেমেন্টটা দিতে। আমি আমি একজনের কাছ থেকে টাকা পাবো। আমি একজনের কাছ থেকে টাকা পাবো, ধরেন দুইজন দুইজন মানুষ, আমি জাকির, আর হচ্ছে আমি অন্য একজনের কথা বলি, ধরেন অন্য একজন আহ, জহির ভাই। জহির ভাই, আমরা দুইজন কারো কাছ থেকে টাকা পাবো, দুইজনই পাবো, দুইজনই ধরেন 10,000 টাকা করে পাবো। তো আমি যার কাছ থেকে টাকা পাবো, আহ, সে বলল যে তোমাকে টাকাটা দিয়ে দিব। পাশ থেকে আরেকজন, তার একজন কলিগ বললো যে আচ্ছা, যদি উনি টাকাটা দিতে না পারে তাহলে আমি তোমাকে পেমেন্টটা করে দিব। তার মানে এই একজন পেমেন্ট করে দিবে বললো, আন্ডারটেকিং দিল বা বলল আমাকে আমাকে বললো। ধরেন আমি চারজন, এনামুল ভাই আছেন, জহির ভাই আছেন, আশিক ভাই আছেন, চারজন আমরা। তো জহির ভাই এবং আমি দুইজনই এনামুল ভাইয়ের কাছ থেকে টাকা পাবো, 10,000 10,000 টাকা করে। এখন এনামুল ভাই টাকা দেওয়ার সময় অন্য একজন বলল যে জহির ভাই, অন্য একজন এসে বললো যে আমি জহির ভাইয়ের হয়ে কথা দিচ্ছি ভাই, তোমাকে এই টাকাটা সে ফেরত দিবে। এবার জহির ভাই আরেকজন যখন টাকা চাইতে গেল তার কাছে, তখন এবার এনামুল ভাই বললো, এনামুল ভাইয়ের হয়ে দুইজন তাকে বললো যে ভাই, আমি, এনামুল যদি টাকা না দেয় আমি তোমাকে টাকা দিব। আরেকজন বললো যে ভাই, তুমি একদম টেনশন করো না, এনামুল আর ও যে প্রমিস করেছে, এই দুইজন যদি টাকা না দেয় আমি তোমাকে টাকা দিব।
এবার বলেন, আমি আমাকে প্রোটেক্ট করেছে একজন, এডিশনাল আন্ডারটেকিং দিয়েছে, আর জহির ভাইকে প্রোটেক্ট করেছে দুইজন। এবার আমি আর জহির ভাইয়ের মধ্যে কথাবার্তা হচ্ছে। আমি যদি জহির ভাইকে বলি, জহির ভাই বলেন তো আপনার টাকার গ্যারান্টি বেশি না আমার টাকার গ্যারান্টি বেশি, জহির ভাই বলবো ডেফিনেটলি আমার টাকার গ্যারান্টি বেশি, বিকজ আমাকে দুইজন বলছে। বাই চান্স প্রথমজন মিস হবে, দ্বিতীয়জন দিবে আমাকে, সো আমি বেশি সিকিউর। এই আমি এবং জহির ভাই দুইজনই কিন্তু বেনিফিশিয়ারি। সো বুঝতেই তো পারছেন যে ইররিভোকেবল মানে ইস্যুইং ব্যাংকের আন্ডারটেকিং, কনফার্ম মানে হচ্ছে কনফার্মিং ব্যাংকের আন্ডারটেকিং। তার মানে জহির ভাইয়ের ক্ষেত্রে দুইটা আন্ডারটেকিং একসাথে অ্যাটাক হয়েছে বা ইমপ্লিমেন্টেড হয়েছে, দ্যাটস ওয়াই সেটা মোর সিকিউর। এই জন্যই অ্যান্সারটা আসলে সি হচ্ছে। আচ্ছা ভাইয়া, এখানে যদি ইরিভোকেবল কনফার্ম লেটার অফ ক্রেডিটে উল্লেখ না থাকতো তাহলে কি উত্তরটা এ হতো? যদি, কনফার্মেন্সি কথা যদি উল্লেখ না থাকতো? হ্যাঁ, যদি কনফার্ম কথাটা লেখা না থাকতো তাহলে অ্যান্সারটা এ হতো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জি। 12 নম্বরে যাব, কোয়েশ্চেন নাম্বার 12। আসসালামু আলাইকুম জাকির ভাই। ভাইয়া প্লিজ। ভাইয়া আমি তো যে আমার কারেন্ট চলে গেছিল 5 মিনিটের জন্য, আমি ওই 6 পর্যন্ত দেখছিলাম আর কি, এর পরের থেকে তো শুনতে পারি নাই। একটু আচ্ছা, কাইন্ডলি যদি বলতে। অবশ্য আমি এগুলো মানে এই আপনি 8 নাম্বারটা একটু 8 আর 9টা আমরা আলোচনা 8, 9, 10 করেছি, এই তিনটা। আলোচনা করেছি আমরা। আপনি, আপনার মনে হয়, আচ্ছা, 8 নাম্বার হচ্ছে, 8 নাম্বার অ্যান্সার হচ্ছে সি, ডিসক্রিপেন্ট ডকুমেন্ট। আমরা জানি যে ডকুমেন্টটা রেগুলার থাকবে, অর্থাৎ অ্যাকর্ডিং টু ক্রেডিট না হবে, সেই ডকুমেন্টটাকে আমরা ডিসক্রিপেন্ট ডকুমেন্ট বলি। সেই হিসেবে 8-এর অ্যান্সার হচ্ছে সি। 9, জি। আচ্ছা। অ্যাজ ডিফাইন্ড ইন ইউসিপি 600 ব্যাংকিং ডে, এটা একদম হুবহু আর্টিকেল 3-তে ব্যাংকিং ডে, আর্টিকেল 3-তে, সরি আর্টিকেল 2-তে ব্যাংকিং ডে এর কথা বলা আছে, তো হুবহু সেই ডেফিনেশনটাই আমরা এখানে তুলে ধরেছি অ্যান্সার সি তে, একদম হুবহু। এটা হুবহু ইউসিপি তে বলা আছে, এটা একটা ওয়ার্ডও চেঞ্জ করি। হ্যালো জহির ভাই, হ্যালো জহির ভাই, একটু ইন্টারফিয়ার করতেছি, ডোন্ট মাইন্ড। অলরেডি আধা ঘন্টা চলে গেছে, এখনো 10টা শেষ করতে পারিনি, আর একটু ফাস্ট হলে মানে ভালো হয়। জহির ভাই, ডোন্ট মাইন্ড, আমি জাস্ট একটু রিমাইন্ড করে দিলাম, অলরেডি আধা ঘন্টা শেষ হয়ে গেছে, এখনো 12 নম্বর কোয়েশ্চেন আসতে পারিনি, আর একটু ফাস্ট হলে মানে ভালো হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্টেটমেন্ট। 10 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে কোন স্টেটমেন্টটা সঠিক। আমরা ইউসিপি 600 অনুযায়ী জানি যে এলসি ইস্যু হয়ে যাওয়ার পর তার সাথে যতগুলি ইন্ট্রিগেটেড পার্ট আছে সেই পার্টগুলিকে কখনো আর এলসির সাথে বা পরের কমিটমেন্টে অ্যাড করতে পারা যায় না। এটা ইউসিপি 600 আর্টিকেল 4-এ আমরা পড়েছি। সেই কনসিকুয়েন্সেস থেকে কোয়েশ্চেন নাম্বার এ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 10, 11 হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট টাইপ অফ লেটার ক্রেডিট, কারণ এই 11 নম্বরের অ্যান্সার হচ্ছে সি, বিকজ ইররিভোকেবল একটা আন্ডারটেকিং, কনফার্মেশন একটা আন্ডারটেকিং, এখানে ডাবল আন্ডারটেকিং পায় হচ্ছে বেনিফিশিয়ারি বা এক্সপোর্টার, দ্যাটস ওয়াই 11 নম্বরের অ্যান্সার হচ্ছে সি। 12 নম্বর, ইফ এ লেটার অফ ক্রেডিট ইজ সাইলেন্ট অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেবল রুলস, হুইচ রুলস উইল বি অ্যাপ্লাইড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। যদি লেটার অফ ক্রেডিটে বলা না থাকে যে কোন রুলসটা অ্যাপ্লাই করব, তাহলে আমরা আসলে কোন রুলসটা অ্যাপ্লাই করব? আসলে কোনো রুলসই অ্যাপ্লাই করার কথা বলা হয় নাই, যেহেতু কোনো রুলসই অ্যাপ্লাই হবে না। এখানে কিন্তু বলা যাবে না ইউসিপি লেটেস্ট ভার্সন অ্যাপ্লাই হবে, আমি এলসি তে বলতে হবে ইউসিপি লেটেস্ট ভার্সন, দেন ইউসিপি লেটেস্ট ভার্সন অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ নট। কোয়েশ্চেন নাম্বার হ্যাঁ 10। জহির ভাই, তাহলে আপনার অ্যান্সার শিটে ভুল আছে মনে হয় তাইলে এগুলো, হ্যাঁ আমিও ভাইয়া তো ভুল কনফিউজ আছে। হয়ে গেছিলাম। হ্যালো জি, জহির ভাই, জি, আপনার আনসার শিটে ভুল আছে, আমি নিজেও তো কনফিউজ হয়ে গেছিলাম, আমি দিছি নট সাবজেক্ট টু আইসিসি রুলস, কিন্তু আনসার শিটে লেখা আছে। হ্যাঁ এ হবে না, এটা সি হবে। আচ্ছা অ্যান্সার না, শিট। এটা আনসার শিটে ভুল আছে মনে হয় তাহলে। আচ্ছা ভাইয়া, আপনি অ্যান্সার শিট কোনটা দেখেছেন? ভাইয়া কে বলছেন আপনি? আমি কি একটু নামটা বলেন আপনার ওয়াহিদ 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 বলতেছিলাম, ওয়াহিদ। আচ্ছা, ওয়াহিদ ভাই বলছেন। আচ্ছা, জি আপনি জি। অ্যান্সার শিট হয়তো আগের অ্যান্সার শিটটা দেখেছেন, আমি ওই অ্যান্সার শিটটা। অ্যান্সার শিটে ভুল নাই, মানে ঠিকই আছে। উনি হয়তো বা ইয়ে কম্বিনেশন করে ফেলছে, উপরের দিকে একটা সিরিয়াল, নিচের দিকে আরেকটা সিরিয়াল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ কন্টিনিউ, সরি কন্টিনিউ। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 13, আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 13। Latest date of shipment as per LC is by the end of December 2024. By the end, এর ক্ষেত্রে আমরা
একটা একদম ক্লিয়ার প্রসেস জানি যে এন্ডের ক্ষেত্রে আসলে 21 তারিখ থেকে শুরু করে লাস্ট দিন পর্যন্ত হয়, সুতরাং এটার অ্যান্সার হচ্ছে 21শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর, একদম ফেয়ার অ্যান্সার, এটাতে কোনো কনফিউশন নাই। 14 নম্বর কোয়েশ্চেন। 14 নম্বর কোয়েশ্চেন, অল অফ দ্য ফলোইং ব্যাংক আর পার্টিজ টু এলসি ট্রানজেকশন এক্সেপ্ট। কোন ব্যাংকটা এলসির ট্রানজেকশনের মধ্যে পড়বে না? কালেক্টিং ব্যাংক পড়বে না, অ্যান্সার সি, বিকজ কালেক্টিং ব্যাংক হচ্ছে একটা ডকুমেন্টারি কালেকশনের পার্টি। সুতরাং 14 নম্বরের অ্যান্সার হবে সি। নমিনেটেড ব্যাংক আমরা জানি এলসির পার্টি, ইস্যুইং ব্যাংক আমরা জানি এলসির পার্টি, পেইং ব্যাংক ইটস অলসো অ্যান এলসি পার্টি, বাট এটা ফার্দার অনেক পরের দিকে ক্রিয়েট হয়। পেইং ব্যাংক মানে যে ব্যাংকটা পে করে সেই ব্যাংক হয়, মানে কালেক্টিং ব্যাংক স্পেশালি অ্যান্সার হবে না, বিকজ এটা ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে এই ব্যাংকের নামটা ক্লিয়ার করে বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 15। রাকিব ভাই, এখানে ওই যে ইস্যুইং ব্যাংক তো আছে, আবার পেইং ব্যাংক তো এখানে আসলো কেন? রাইট, পেইং ব্যাংকটা আসলো কেন, এটা নিয়ে আসছে আমি আর কি আপনাদের একটু কনফিউশন ক্রিয়েট করানোর জন্য। না, পেইং একবার তো ব্যাংক আবার বলতে, পেইং ব্যাংকই হলো। হ্যাঁ এটা আপনাদেরকে কেন কনফিউশন ক্রিয়েট করালাম সেটা হচ্ছে ডকুমেন্টারি কালেকশনে কালেক্টিং ব্যাংকের কথা হুবহু বলা আছে, হুবহু কালেক্টিং ব্যাংকের কথা বলা আছে। যেহেতু ডকুমেন্টারি কালেকশনের একটা পার্টি হচ্ছে কালেক্টিং ব্যাংক, সুতরাং সেটা তো লেটার অফ ক্রেডিটের কখনো পার্টি হবে না, এজন্য কালেক্টিং ব্যাংক হচ্ছে অ্যান্সার। পেইং ব্যাংক মানে যে ব্যাংকটা পে করে, মানে রিইম্বার্সমেন্ট ব্যাংককে কোনো কোনো জায়গায় পেইং ব্যাংক বলা হয়। এটা আমরা যখন ইউআরআরটা পড়বো, মানে আইসিসির আরেকটা রুলস পড়বো, সেখানে ক্লেমিং ব্যাংক পেইং ব্যাংকের ইনস্ট্রাকশন গুলি দেওয়া আছে, ওই কনসিকুয়েন্সেস থেকে পেইং ব্যাংক হচ্ছে লেটার অফ ক্রেডিটের একটা পার্টি। 15, which of the following is not a recognized role for a bank involved in a documentary credit transaction? নিচের কোন ব্যাংকে ডকুমেন্টারি ক্রেডিট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রেকগনাইজড রোল? কোন ব্যাংক আসলে ডকুমেন্টারি কালেকশন ক্রেডিটের ক্ষেত্রে রেকগনাইজড রোল না? এখানেও একই রকম প্রশ্ন, একটু আগে যেটা পড়ে আসছি, অ্যাডভাইজিং ব্যাংক এলসির পার্টি, কনফার্মিং ব্যাংক এলসির পার্টি, ইস্যুইং ব্যাংক এলসির পার্টি, কমপ্লাইং ব্যাংক বলতে কোনো ব্যাংক নাই। সুতরাং কোয়েশ্চেন নাম্বার 15 এর অ্যান্সার হচ্ছে সি। 16, a credit calls draft at 90 days from the date of shipment, from the date of shipment, from the date of shipment, which is the date of maturity of a compliant presentation under the credit if the shipment date is 31/7/2007। এই প্রশ্নটা আমরা যখন রেগুলার ইউসিপি 600 আর্টিকেল 3 আলোচনা করেছি, সেখানেও এই প্রশ্নটা আমার ছিল। ম্যাচুরিটি ডেট যখন আমরা ক্যালকুলেশন করি, ম্যাচুরিটি ডেট যখন ক্যালকুলেশন করি, তখন আমরা জানি যেই দিনের কথা বলা হয়েছে, যদি যদি সেখানে বলা থাকে যে শিপমেন্ট ডেটের ক্ষেত্রে যদি ফ্রম কথাটা বলা থাকে, তাহলে আমরা জানি যে ওই দিনটা সহ পরের দিন ক্যালকুলেশন করতে হয়, ওই দিনটাকে ক্যালকুলেশনে রাখতে হয়। সো 31/7/2000, 2000 XX হচ্ছে শিপমেন্ট ডেট, এটার সাথে 90 ডেজ আমাকে যোগ করতে হবে, প্লাস 90 ডেজ ক্যালকুলেশন করতে হবে। তার মানে এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে বি, 16 এর বি। কোয়েশ্চেন নাম্বার 17, a credit issued in favor of a beneficiary in country X requires a certificate of origin to be issued by a local chamber of commerce, local chamber of commerce। ইউসিপি 600 আর্টিকেল 3-এ আমি বলেছিলাম যে 6টা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলি থেকে কোনো একজন ডকুমেন্ট ইস্যুয়ার নামের আগে যদি ওই ওয়ার্ডটা থাকে, তাহলে বেনিফিশিয়ারি ছাড়া যে কেউ সেই ডকুমেন্ট ইস্যু করতে পারে, যে কেউ সেই ডকুমেন্ট ইস্যু করতে পারে। তাহলে এখানে যেহেতু লোকাল চেম্বার অফ কমার্স বলেছে, যে পৃথিবীর যে কেউ যে কোনো চেম্বার অফ কমার্স সেই ডকুমেন্ট ইস্যু করতে পারবে। আমি কান্ট্রি এক্স বলেছি, কান্ট্রি ওয়াই বলেছি, তার মানে এই দুইটা কান্ট্রিতেই শুধু লিমিট থাকবে এরকম কিন্তু না। 17 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য। যদি আমি বলি যে আমরা কিন্তু এই সার্টিফিকেট অফ অরিজিনের সবাই এলসিতে দেই, আমি যদি বলি সার্টিফিকেট অফ অরিজিন ইস্যুড বাই এক্সপোর্টিং কান্ট্রি, তাহলে কিন্তু ফিক্স করে দিলাম। আমি যদি বলি সার্টিফিকেট অফ অরিজিন ইস্যুড বাই লোকাল চেম্বার অফ কমার্স, তার মানে পৃথিবীর পুরোটাই আমি ওপেন করে দিয়েছি, এক্সেপ্ট বেনিফিশিয়ারি ইস্যু করতে পারবে না, আর যে কেউ ইস্যু করতে পারবে।
তাহলে এখানে যেহেতু লোকাল ওয়ার্ডটা আমরা ইউজ করেছি, সো 17 নম্বরের অ্যান্সার হবে ডি, এনি চেম্বার অফ কমার্স। আমরা ম্যাক্সিমাম এটা ভুল করব, আমার আমার ধারণা আপনারা ম্যাক্সিমাম এটা ভুল করবেন, যে এক্স আর ওয়াই দুইটা কান্ট্রি বলেছে, সো আমি আইদার চেম্বার অফ কমার্স এক্স অথবা ওয়াই এর কথা বলবেন। কিন্তু লোকাল ওয়ার্ডটার উপর এমফাসাইজ দিতে হবে, লোকাল মানে বেনিফিশিয়ারি ছাড়া যে কেউ। সো পৃথিবীর যে কেউই এই ডকুমেন্টটা ইস্যু করতে পারে এক্সেপ্ট বেনিফিশিয়ারি। কোয়েশ্চেন নাম্বার 18, which is the main benefit of a irrevocable letter of credit to the beneficiary? বেনিফিশিয়ারির জন্য কোনটা হচ্ছে সবচেয়ে বেশি আচ্ছা জাকির ভাই, জি। এখানে ওই যে 17 নম্বর যেটা আপনি এখানে আমরা যেটা দেখতেছি যে এনি চেম্বার অফ কমার্স, হুম, তো এখানে চেম্বার অফ কমার্স ছাড়াও তো অন্য কোনো অথরিটিও তো করতে পারে। করতে পারে, কোনো সমস্যা নেই, করতে পারে। এখানে আমরা এখানে আনসার সি দিলাম না। না, সি সি হবে না, সি হবে না आंसर। দেখেন এখানে বলেছে ইস্যুড বাই লোকাল চেম্বার অফ কমার্স। এই লোকাল মানে হচ্ছে ওই কান্ট্রিটাকে লোকাল মিন করে নেয়। এই লোকাল মিন করেছে যেই 6টা ওয়ার্ডের কথা বলেছে, বেনিফিশিয়ারি ছাড়া যে কেউ ইস্যু করতে পারবে, সেই ওয়ার্ডটার মিন হচ্ছে এই লোকাল। জি, এই লোকাল মানে ওই হ্যাঁ, এরিয়া না কিন্তু, ঠিক আছে ভাই? চেম্বার অফ কমার্সের কথা বলা হচ্ছে। জি। কোয়েশ্চেন নাম্বার 18, which is the main benefit of a letter of credit to the beneficiary? বেনিফিশিয়ারি লেটার অফ ক্রেডিটের মধ্যে সবচেয়ে বড় সুবিধা কি? সে পেমেন্টটা পর অ্যাসিওরেন্সটা থাকে। এটা খুব সিম্পল কোয়েশ্চেন, এটা খুব কমপ্লিকেটেড প্রশ্ন না। এটার অ্যান্সার হচ্ছে বি। 19 নম্বর কোয়েশ্চেন, এ লেটার অফ ক্রেডিট অ্যালাউইং প্রি এক্সপোর্ট ফাইন্যান্সিং ইজ নোন অ্যাজ, প্রি এক্সপোর্ট ফাইন্যান্সিং ইজ নোন অ্যাজ রেড ক্লস এলসি। আমরা আলোচনা করেছিলাম রেড ক্লস এলসি মানে এমন একটা এলসি যে এলসি তে অ্যাডভান্স পেমেন্টের কন্ডিশনটা বলা থাকে। দ্যাটস ওয়াই এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে রেড ক্লস এলসি। আচ্ছা, জাকির ভাই, এখন জাকির বলো। ভাই, হ্যাঁ, জাকির ভাই, একটু একটু ইন্টারফিয়ার করি। এখানে যদি রেড ক্লস না থাকলো তাহলে আমি কি অ্যাডভান্স পেমেন্ট ক্রেডিট দিতে রাইট, পারতাম না? ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, যদি রেড ক্লস না থাকতো তাহলে আমরা এটা অ্যাডভান্স পেমেন্ট ক্রেডিট বলতে পারতাম। কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট ক্রেডিট বলতে পৃথিবীতে কোনো ক্রেডিট নাই। যখনই অ্যাডভান্সের কথাটা আসে তখনই সেই এলসিটাকে রেড ক্লসের মধ্যে ফেলা হয়। মানে টাইপস অফ লেটার অফ ক্রেডিটের মধ্যে রেড ক্লস হচ্ছে একটা টাইপস। দ্যাটস ওয়াই এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে রেড ক্লসেস। কোয়েশ্চেন নাম্বার 20, the buyer incurs the least risk by agreeing to which of the following payment method? এটা আমরা যে 4টা পেমেন্ট মেথড আলোচনা করেছি সেই 4টা পেমেন্ট মেথড থেকে প্রশ্নটা দিয়েছে, খুব সহজ প্রশ্ন এটা। 20-এর অ্যান্সার হচ্ছে ওপেন অ্যাকাউন্ট ট্রেডিং। আমি এইটাতে একটু 30 সেকেন্ড সময় নিচ্ছি। আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড 4টা জানি: ওপেন অ্যাকাউন্ট, ক্যাশ ইন অ্যাডভান্স, ডকুমেন্টারি ক্রেডিট, ডকুমেন্টারি কালেকশন। আমাদের প্রথম ক্লাসে আমরা এগুলি নিয়ে আলোচনা করেছি। ওপেন অ্যাকাউন্ট মানে অ্যাডভান্স পেমেন্ট, মানে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট হচ্ছে আগে পেমেন্ট করে দেয়, তার জন্য সবচেয়ে রিস্কি এটা, বাট ওটা বেনিফিশিয়ারির জন্য সবচেয়ে ভালো। অন দ্য আদার হ্যান্ড, বেনিফিশিয়ারির জন্য সবচেয়ে ভালো হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট, যেহেতু সে আগে টাকা পেয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড, আগে গুডসটা পাঠাতে হয় ওপেন অ্যাকাউন্টে, তার মানে ওপেন অ্যাকাউন্ট হচ্ছে বায়ারের জন্য সবচেয়ে ভালো। ডকুমেন্টারি ক্রেডিট, ডকুমেন্টারি কালেকশন দুইটাই আসলে দুইজনের পক্ষে মিউচুয়ালি বেনিফিট ইনকার্ড করে। ওপেন অ্যাকাউন্ট পুরোটাই বেনিফিট ইনকার্ড করে বায়ারের, আর অ্যাডভান্স পেমেন্ট পুরোটাই অ্যাডভান্স বেনিফিট ক্রিয়েট করে সাপ্লায়ারের। দ্যাটস ওই কনসিকুয়েন্স থেকে আমার এই প্রশ্নটা এভাবে অ্যান্সার দেওয়া। কোয়েশ্চেন নাম্বার 21, অ্যাজ পার ইউসিপি 600 অনার মিনস, হুবহু বলা আছে, এটা কোনো ধরনের অন্য কোনো দিকে যাওয়ার কোনো দরকার নাই, হুবহু বলা আছে টু পে অ্যাট সাইট ইফ দ্য ক্রেডিট ইজ অ্যাভেলেবল বাই সাইট পেমেন্ট, to incur a deferred payment undertaking if the credit is available by deferred payment, to accept a bill of exchange drawn by the beneficiary if the credit is acceptable by acceptance। 21 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে আসলে কি, কেউ কি বলতে পারবেন? 21 নম্বর। সি। ভাই আমি 1 2 3 এই তিনটাই দিছি, আচ্ছা, কিন্তু আপনার কোশ্চেনে অ্যান্সার ভেরি গুড, দেখলাম যে এক ভেরি দেওয়া। গুড, ভেরি গুড। আমি এই কারণে এটা আমি খুবই কনফিউজড। এই কারণে আমি আপনার এই অ্যান্সারটা মানে বাকি সব অ্যান্সার মেনে নিছি, এই হুম, অ্যান্সার এখন আমি না, কারেকশনে মেনে নিতে পারি নাই। আচ্ছা, কারণ
আমি আপনার পাশাপাশি একটা ইন্টারন্যাশনাল ভিডিও দেখছিলাম, আমরা যেখানে অনার এবং নেগোসিয়েশনের আর্টিকেল পড়ছিলাম। ওনার বলতে আমি যতটুকু দেখছি আর কি, ওনার বলতে উনি এই তিনটা জিনিসকে বুঝাইছে। এখন আপনি যদি বিষয়টা ক্লিয়ার করেন। আচ্ছা, এই আহ, বিষয়টা টুইন কার্ডে ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং ইফ দ্য ক্রেডিট ইজ অ্যাভেলেবল বাই ডেফার্ড পেমেন্ট। আপনারা অনারের লাইনটা এই তিনটা লাইনই ওখানে বলা আছে। এই তিনটা আপনাদের এটা হোমওয়ার্ক থাকলো। এই তিনটা লাইন আবার ওখান থেকে পড়বেন। ইউসিপি 600 এই তিনটা লাইন যেভাবে বলা আছে আপনাদের কাছে পে রিকোয়েস্ট। অ্যাট ম্যাচুরিটি বলা নাই কোশ্চেনের পে এখানে। হ্যাঁ হ্যাঁ, পে এট ম্যাচুরিটি মানে হ্যাঁ বুঝছি ভাই, মানে লাইনের সমস্যা আছে তাহলে, মানে এই জন্যই আমরা ভুল করছি। আমি আমরা কিন্তু মানে এই জন্য বেশি প্রায়োরিটি দিচ্ছি, রাইট। বাট আপনার জি জি কোয়েশ্চেনে যথেষ্ট যুক্তি আছে। আমি যখন প্রথম পরীক্ষা দিয়েছি আমিও তো অ্যান্সার 1 2 3 দিয়ে আসছি। পরীক্ষা স্যারকে মারার জন্য রেডি হয়েছি, উল্টাপাল্টা ভুল অ্যান্সার দিয়ে আমাদেরকে মিসগাইড করেন ইত্যাদি ইত্যাদি বলেছি আমি প্রথম প্রশ্নের অ্যান্সার। জাকির ভাই, আলহামদুলিল্লাহ আপনারা কেউ কিছু বলেননি। হ্যাঁ, থ্যাংক ইউ। জাকির ভাই, আমি কিন্তু ব্যাংক মানে যেদিন আপনি কোশ্চেন প্রোভাইড করছেন ওই দিন ব্যাংকে বসেই এক্সাম দিছি। তো আমি আজকে সলভ দেওয়ার পরে বাসায় এসে মিলাইলাম, সবগুলো অ্যান্সার মেনে নিছি, শুধু এই অ্যান্সারটা মেনে নেই নাই, বাট এখন মেনে নিতে হচ্ছে। আচ্ছা ঠিক এটাই আর কি। আছে। থ্যাংক ইউ ভাই। জাকির ভাই এটা কি সি আনসার? আনসার কি সি? না, এটার আনসার হচ্ছে এ। বিকজ শুধুমাত্র এটা অ্যান্সার, কারণ 2 আর 3-এর মধ্যে একটু ঝামেলা আছে। 2তে ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং এর এখানে একটা ম্যাচুরিটির কথা বলা আছে, অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে একটা ম্যাচুরিটির কথা বলা আছে। এই দুইটা ম্যাচুরিটির ওয়ার্ডিং এখানে মিস করে দেওয়া হয়েছে, সেজন্য 2 আর 3টাকে অ্যান্সার হিসেবে আমরা নিব না। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 22। এ ফরেন ট্রেড ট্রানজেকশন নর্মালি বিগিনস উইথ। ফরেন ট্রেড ট্রানজেকশনটা শুরু হয় একটা সেলস কন্ট্রাক্ট, অ্যাপ্লিক্যান্ট এবং বায়ারের মধ্যে যে কন্ট্রাক্টটা শুরু হয় তার মাধ্যমে। এটা আমরা জানি, এস্টাবলিশড অফ এ সেলস কন্ট্রাক্ট বিটুইন দ্য বায়ার এন্ড সেলার। এই সেলস কন্ট্রাক্টটা অনেক সময় প্রোফর্মা ইনভয়েস এই নামও থাকতে পারে, দুইটাই একই ওয়ার্ড। কোয়েশ্চেন নাম্বার 23। ভাইয়া এটা একটু বলবো। হ্যাঁ, ধরেন বায়ার সেলারের মধ্যে যদি একটা কন্ট্রাক্ট এস্টাবলিশড হয়, কিন্তু যদি আমি এই ডকুমেন্টারি ক্রেডিট বা কিছু ইস্যু না করি, তাহলে ভাইয়া ট্রেড ট্রানজিশন কিভাবে শুরু হবে? না ট্রেড বা মানে কিছু একটা যদি না, ব্যাংকে যদি ইনভলভমেন্ট থাকে। আমি এটার অ্যান্সার বি দিয়েছিলাম, এবং আমার কাছে মনে হয়েছে যে যদি একটা ব্যাংক ইনভলভমেন্ট না থাকে, একটা পেমেন্ট ইস্যু না আসে, শুধু একটা সেলস কন্ট্রাক্টের সাথে একটা কন্ট্রাক্ট এস্টাবলিশমেন্ট হইলেই তো হয় না, এটা তো ক্যান্সেলও হয়ে যায় অনেক সময়। মানে আমাদের এলসি ইস্যু হলো না বা ওপেন অ্যাকাউন্ট আরেকটা কিছুই হলো না, কথা হচ্ছে, এরকম এটা তো কিছু আর কি। লোকালি হতে পারে, যে বায়ার সেলার যদি লোকাল থাকে তাহলে তার ফরেন ট্রেড হবে না। ক্রস হম। বর্ডার যে হচ্ছে তা তো না, মানে আমি একটু কনফিউজ, আমি এটা তা দিয়ে সেক্ষেত্রেও তো, দিয়েছিলাম। জি, সেক্ষেত্রেও তো ব্যাংকের একটা ইনভলভমেন্ট থাকে, মানে ট্রানজেকশনটা আসলে কিভাবে ফরেন ট্রেড ট্রানজেকশনটা শুরু হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, গুড কোয়েশ্চেন, গুড অ্যানালাইসিস। আমার প্রশ্ন হচ্ছে যারা বি অ্যান্সার করেছেন তাদের যুক্তিটাতে আসি। আপনারা বলছেন যে ইস্যুয়েন্স অফ লেটার অফ ক্রেডিট হুইচ কনভে পেমেন্ট গ্যারান্টি টু দ্য বেনিফিশিয়ারি। এই যে আমার প্রশ্নটা বলছে ফরেন ট্রেড ট্রানজেকশন নর্মালি বিগিনস উইথ, কোন জায়গা থেকে শুরু হয়? এই যে ইস্যুয়েন্স অফ ডকুমেন্টারি ক্রেডিট, আপনারা ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করতে চাচ্ছেন, এইটার আগে কি কোনো কিছুর উপর বেস করে ডকুমেন্টারি ক্রেডিট আপনি ইস্যু করছেন? এটার আগে কি কোনো কাজ হয় না? হ্যাঁ, পিআই এর উপর, পিআই পিআই এর উপর, অথবা তার মানে হ্যাঁ। পিআই আর সেলস কন্ট্রাক্ট এক কথা, এটা আমি বলেছি। তো যেহেতু পিআই এর উপর ইস্যু করছেন, সো ডকুমেন্টারি ক্রেডিট ইস্যুর আগের একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে পিআই এর মাধ্যমে দুইজনের মধ্যে আন্ডারলাইন ট্রানজেকশন হওয়া বা দুইজনের মধ্যে একটা কন্ট্রাক্ট হওয়া। সো ডকুমেন্টারি ক্রেডিটের আগে সেলস কন্ট্রাক্টের এগ্রিমেন্টটা হয়, এটা খুব নর্মাল। আমাকে বলেছে বিগেইন হয় কোন জায়গা দিয়ে, তাহলে অ্যান্সার এ ইজ পারফেক্ট। আমরা কি বুঝতে পারছি সবাই? ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 23। Which of the following statement regarding UCP 600 is correct? UCP 600 অনুযায়ী নিচের কোন প্রশ্ন কোন অ্যান্সারটি কারেক্ট? A non-bank can never issue a letter of credit. না। A non-bank can issue a letter of credit but not under UCP 600. না। A non-bank can issue a letter of credit under UCP 600 rules. এটা আমরা পড়েছি, বলেছি যে ব্যাংক বেনিফিশিয়ারি যে কেউ কিন্তু ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করতে পারবে, যে কেউ ইস্যু করতে পারে। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার সি ইজ কারেক্ট। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন সিডিসিএস পরীক্ষার জন্য। ভাই ডি কেন না? আমি ডিটা অ্যান্সার করছিলাম, এ এখানে নন তো এই যে ব্যাংক আদার আচ্ছা, দেন নিউট্রাল পার্সন ক্যান ইস্যু এ লেটার অফ ক্রেডিট আন্ডার ইউসিপি 600 রুলস। দেখেন ইউসিপি মানে আমি 600। ভাই
হুম। ভাই আমি এটা বুঝছিলাম, মানে ডিটা বুঝছিলাম যে একজন নন ব্যাংক প্রতিষ্ঠানের পাশাপাশি একজন ন্যাচারাল পার্সনও এটা ইস্যু করতে পারে, ব্যাপারটা কি তাই? এ নন ব্যাংক আদার দেন ন্যাচারাল পার্সন না, ডিটা বলছে নন ব্যাংক করতে পারবে কিন্তু ন্যাচারাল পার্সন করতে পারবে না, কিন্তু ন্যাচারাল পার্সনও কিন্তু এলসি ইস্যু করতে পারবে, কারণ কোনো একজনের বাই নেমও এলসি ইস্যু করতে পারবে। মানে এ নন ব্যাংক, দেখেন ডি নাম্বারটা আপনাকে বলছে এ নন ব্যাংক, একটা ব্যাংক না, আদার দ্যান নিউট্রাল পার্সন, তার মানে ব্যাংক না, কোনো ব্যক্তি না, অন্য কোনো প্রতিষ্ঠান এলসি ইস্যু করতে পারবে। ডি মিন করছে এটা। বুঝছি ভাই, মানে আমার বুঝাটা বলেছে, আমি ভাবছি যে এটা নন ব্যাংক প্লাস একজন ব্যক্তি ইস্যু করতে পারবে, এই কারণে আমি ডি অ্যান্সার করছিলাম, বুঝাটা বলি। ওকে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 24, your customer imports good worth 1 lakh euro per annum from the same suppliers in January each year. Instead of buying all goods in January, they would like to import goods on a monthly basis. Monthly basis আনতে চায়। Accordingly, they want to know if this is possible under a documentary credit. প্রতি মাসে মাসে আনতে চাচ্ছে, তাহলে প্রতি মাসে মাসে আনতে চাইলে এই এলসিটা হচ্ছে রিভলভিং এলসি হবে। আমরা রিভলভিং এলসির কন্ডিশনে পড়ে আসছি যে একটা লিমিট দেওয়া থাকবে প্রতি মাসে মাসে, সেটা একটা শিপমেন্ট হবে, একটা শিপমেন্ট হওয়া শেষ হলে আরেকটা শিপমেন্ট হবে, এবং এটা সাইকেল আকারে ঘুরতে থাকবে। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে সি, রিভলভিং ডি। এলসি। আমরা যখন গ্যারি কুলারের বইটা পড়বো সেখানে আমরা আরো ডিটেল আলোচনা করবো, এটা একটা চ্যাপ্টারই আছে আপনাদের ওখানে। আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করবো ওখানে। Question number 25. Which one of the following credit types is referred to specifically in UCP 600? নিচের কোন এলসির কথাটা ইউসিপি 600-এ স্পেসিফিকলি বলা হয়েছে? এটা আপনাদের রেঞ্জের বাইরে। কেউ যদি এই প্রশ্নটা ভুল করেন তাহলে এটা তার দোষ না, এটা আমার দোষ। বাট আমি আপনাদেরকে এই জায়গাটা হাইলাইট করার চেষ্টা করছি। ইউসিপি 600-এ শুধুমাত্র একটা এলসির স্পেসিফিক নাম বলা আছে, আর কোনো এলসির নাম বলা নাই। যে এলসিটা স্পেসিফিকলি বলা আছে সেটা হচ্ছে ট্রান্সফারেবল এলসির কথা বলা আছে আর্টিকেল নাম্বার 38-এ, আর আর কোনো জায়গায় স্পেসিফিক কোনো এলসির কথা বলা নাই ইউসিপি 600-এ। সেজন্য এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে সি, বাট এই কোয়েশ্চেনটা আপনাদের রেঞ্জের বাইরের কোয়েশ্চেন। আমি এই কোয়েশ্চেনটা এখানে দিয়েছি শুধুমাত্র আপনাদের ওই 4টা এলসির টাইপস অফ এলসির সাথে পরিচিত করানোর জন্য। কোয়েশ্চেন নাম্বার 26, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? কোন অ্যান্সারটি সঠিক? আচ্ছা, এটা খুব সোজা অ্যান্সার, যে মিডল মানে কোনটুকু কোনটা, শেষ মানে কোনটা কোনটুকু কোনটা, আর ফার্স্ট হাফ মানে কোনটুকু কোনটা। এখানে ঝামেলা হচ্ছে শিপমেন্ট টু বি ইফেক্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য মার্চ। এন্ড অফ দ্য মার্চ সো নর্মালি মিনস 20 থেকে 31শে মার্চ। এন্ড অফ দ্য মান্থ 20 থেকে 31, আমরা অনেকেই এটা মনে করতে পারি যে ভাইয়া এটা মনে হয় 20 থেকে 31 অ্যান্সার না, কিন্তু 21 থেকে হবে, তার মানে অ্যান্সার সি ইজ কারেক্ট। নর্মাল লজিক দিয়ে পড়লেই এই অ্যান্সারটা সি হয়। কোয়েশ্চেন নাম্বার 27, ইফ এ ফ্রিলি অ্যাভেলেবল এলসি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? ফ্রিলি অ্যাভেলেবল এলসি, ফ্রি, যে কেউ যে কোনো জায়গা থেকে ডকুমেন্ট সাবমিট করতে পারে, অর্থাৎ নমিনেটেড ব্যাংক ইজ ফ্রি। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হচ্ছে ডকুমেন্ট মাস্ট বি প্রেজেন্টেড টু দ্য অ্যাডভাইজিং ব্যাংক অনলি। ফ্রি করে দিয়েছে, অনলি হওয়ার কোনো সুযোগ নাই, এ নাম্বার অ্যান্সার হবে না। এ যদি অ্যান্সার না হয় তাহলে নিচের 4টা অ্যান্সারের মধ্যে এ বি দুইটাই বাদ, বিকজ দুইটার মধ্যে এ আছে। তাহলে অ্যান্সার হবে হয় সি, না হয় ডি। ওকে, এবার বি নাম্বার পড়াই। ডকুমেন্টস ক্যান বি প্রেজেন্টেড টু এনি ব্যাংক অ্যান্ড ইট ইজ অব্লিগেটেড টু নেগোশিয়েট। না, নেগোশিয়েট করার কথা ফোর্স করে কখনো বলা হয়নি। ফ্রিলি অ্যাভেলেবেল কথাটার সাথে শুধু ডকুমেন্ট সাবমিটের কথা বলা হয়েছে। সুতরাং সুতরাং কোয়েশ্চেন যদি আমি বলি বিটাও অ্যান্সার হবে না। তাহলে বি যদি আবার এলিমিনেট করি, আগে তো এ আর বি এলিমিনেট করেছি, এখন বিটা আছে বলে সিটাও এলিমিনেট করে দিয়েছি, তাহলে অ্যান্সার হবে ডি। আমি কিন্তু সি আর ডি পড়িই নেই, এর আগে বলে ফেলছি অ্যান্সার হবে ডি, সি এন্ড ডি অনলি। কোয়েশ্চেন নাম্বার 28, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট। একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট কোনটা সেটা পড়ি। Most appropriate statement হচ্ছে presenter means a beneficiary, bank or other party that makes a presentation. ক্লিয়ার বলা আছে, এটা প্রেজেন্টারের ডেফিনিশন, এটা ক্লিয়ার বলা আছে। সো এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 29, which party has the most responsibility to examine the terms and conditions of a documentary credit? Definitely issuing bank, because
ইস্যুইং ব্যাংক, ডেফিনেটলি ইস্যুইং ব্যাংক নাকি? হুইচ পার্টি? আমি তো চুরি শুনবেই দিয়েছিলাম, কিন্তু উত্তরে তো দেখলাম বেনিফিশিয়ারি লেখা। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। যারা ইস্যুইং ব্যাংক দেওয়ার কথা তাদের তো সাথে সাথে কনফার্মিং ব্যাংকে চলে আসে, বা বিকজ এই দুইটা ব্যাংকই তো আন্ডারটেকিং দিচ্ছে। বলা হচ্ছে কি, হুইচ পার্টি হ্যাজ দ্য মোস্ট রেসপন্সিবিলিটি টু এক্সামিন দ্য টার্মস এন্ড কন্ডিশনস অফ এ ডকুমেন্টারি ক্রেডিট এগেইনস্ট দ্য সেলস এগ্রিমেন্ট। কে ডকুমেন্টারি ক্রেডিটের ডকুমেন্টটা ঠিকঠাক করে এক্সামিন করে দিচ্ছে, দেওয়ার চেষ্টা করবে, সবচেয়ে বেশি রেসপন্সিবল কে? সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি সেই, বিকজ এই ডকুমেন্টটা কমপ্লাইন না হলে সে পেমেন্টটা পাবে না। এটা হচ্ছে তার সবচেয়ে বড় রিস্ক। কারণ ইস্যুইং ব্যাংক তো রেসপন্সিবল না, ভাই ও ডকুমেন্ট দিল, এটা এক্সামিন করলে যদি খারাপ হয় পেমেন্ট দিব না, বাস। এখানে তো মোস্ট রেসপন্সিবল না সে, বাট রেসপন্সিবিলিটি পুরোটা কার? বেনিফিশিয়ারির ঘাড়ে, ভাই ভাই। এটা বুঝার ভুল হয়েছে, আমিও ইসলাম ব্যাংক দিয়েছিলাম, মানে আমরা ভাবছি যে ডকুমেন্ট গুলা চাইবে, কিন্তু আসলে তো ডকুমেন্ট গুলা দিবে বেনিফিশিয়ারি। এগুলো রাইট। এটা মোস্ট কোশ্চেন বুঝার কারণে বলেছি। টার্ম এন্ড কন্ডিশন। স্যার একটা কোশ্চেন করতে পারি? জি প্লিজ। আহ মানে এখানে বলা হয়েছে যে কে সবচেয়ে বেশি রেসপন্সিবল টার্মস এন্ড কন্ডিশনের ক্ষেত্রে, হ্যাঁ। তো আমার তো ইসিবি না ইসিবিডিসি 600-এ শুধু মানে যতগুলা আর্টিকেল আছে সেখানে আমার ইস্যুইং ব্যাংকের রেসপন্সিবিলিটি বলা হয়েছে, কনফার্মিং ব্যাংকের রেসপন্সিবিলিটি বলা হয়েছে, হ্যাঁ। তো বেনিফিশিয়ারি যে রেসপন্সিবল, হ্যাঁ, এই তো আমার কাছে কোনো বলে নাই কিছু। আচ্ছা, দিন শেষে পেমেন্টটা পাবে কে? অবশ্যই বেনিফিশিয়ারি পাবে। অবশ্যই বেনিফিশিয়ারি। কোনো কারণে যদি ডকুমেন্টটা ডিসক্রিপেন্ট হয়, আপনি জাস্ট নর্মাল চিন্তা করেন, কোনো কারণে যদি ডকুমেন্ট ডিসক্রিপেন্ট হয়, আপনি তিনটা পার্টিকে একসাথে মাথায় নেন, বেনিফিশিয়ারি, ইস্যুইং ব্যাংক, ধরেন কনফার্মিং ব্যাংক আছে, কোন কোন পার্টিটা বেশি লুজার হবে? অবশ্যই বেনিফিশিয়ারি লুজার হবে। বেনিফিশিয়ারি লুজার হবে। তাহলে ডকুমেন্ট এক্সামিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি রেসপন্সিবল পার্টি হবে ডেফিনেটলি বেনিফিশিয়ারি। এখন আমরা তো ধরেন ইস্যুইং ব্যাংক, কনফার্মিং ব্যাংক এদের আন্ডারটেকিং দিয়েছে, এরা যে আন্ডারটেকিং দিয়েছে ডকুমেন্টটা কমপ্লাইন করে আমরা পেমেন্ট দিব, কিন্তু ডকুমেন্টটা যদি চেক করতে গিয়ে কোনো জায়গায় কোনো ঝামেলা হয় এবং এটা যদি কোনো ঝামেলা হয়ে যায়, এবং এটা যদি, ডেফিনেটলি ইস্যুইং ব্যাংকও রেসপন্সিবিলিটি এড়াইতে পারবে না, কনফার্মিং ব্যাংকও রেসপন্সিবিলিটি এড়াইতে পারবে না, তিনটা পার্টিরই রেসপন্সিবিলিটি আছে, বাট মোস্ট রেসপন্সিবিলিটি হচ্ছে বেনিফিশিয়ারির, যেহেতু সে আলটিমেট পেমেন্ট রিসিভার। ভাইয়া এখানে আমি একটু চিন্তা করেছিলাম এভাবে যে ইস্যুইং ব্যাংক যেহেতু ডকুমেন্ট চেক করবে, এক্সামিন করবে এবং সেই পেমেন্টটা দিবে, হুম। তো সেই রেসপন্সিবল। এনিহাও যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে, সে যদি সেটা ক্যাচ করতে না পারে, হুম। তাহলে সে পেমেন্টটা যদি দেয় সেটা হুম। হচ্ছে মানে বড় একটা ইরর হয়ে যাবে, ভুল হয়ে যাবে। সো এই জন্য আমি ভাবলাম যে ইস্যুইং ব্যাংকটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি রেসপন্সিবল। ওকে, ওকে। যারা ইস্যুইং ব্যাংক অ্যান্সার দিয়েছেন তা আপনাদের যুক্তিটা রং না, আপনারা যে জায়গা থেকে যুক্তি দিয়েছেন সেই জায়গাটা রং না। ধরেন কোনো কারণে, ধরেন কোনো কারণে, মানে এটা আমি একটু আবার আরেকটু ডেপথে যাচ্ছি। ধরেন কোনো কারণে ইস্যুইং ব্যাংক একটা ডিসক্রিপেন্সি ছিল, এটা এক্সামিন প্রপার ওয়েতে করে নাই, পেমেন্ট দিয়ে দিয়েছে। ইস্যুইং ব্যাংক হ্যাজ অ্যান অপশন, টু অপশন আছে। কি অপশন? অপশন আছে, অ্যাপ্লিকেন্টকে বললো যে ভাই তুমি এই ডিসক্রিপেন্সিটা মেনে নাও, এটা তো নর্মাল ডিসক্রিপেন্সি, তুমি মেনে নাও, তাকে অ্যাপ্রোচ করার একটা সুযোগ আছে। সেকেন্ড অপশন, বেনিফিশিয়ারিকে পেমেন্ট দিয়ে দিচ্ছে, বেনিফিশিয়ারিকে বললো বা যে তোমাকে তো আমি পেমেন্ট দিয়ে দিচ্ছি, বাট তোমার কাছে এটা মেজর একটা ডিসক্রিপেন্সি ছিল, এখন তুমি এটাকে কিভাবে কি করা যায় নেগোশিয়েট করার একটা সুযোগ আছে, সুযোগ আছে বা নাই, বা একটা অপশন ক্রিয়েট করার সুযোগ আছে ইস্যুইং ব্যাংক। বাট যদি বেনিফিশিয়ারি ডিসক্রিপেন্ট ডকুমেন্ট দেয়, আপনার ইস্যুইং ব্যাংকের গলা ফাটানো আওয়াজটা কি? ডকুমেন্ট যদি কমপ্লাইন হয় আমি তোমাকে পেমেন্ট দিব, ডকুমেন্ট যদি কমপ্লাইন না হয় আমি এটার কিচ্ছু জানি না। যদি ডকুমেন্টটা কমপ্লাইন না হয়, ইস্যুইং ব্যাংক ওই কথা বলবে যে আমার রুলস আমাকে বলছে, রুলস আমাকে সাপোর্ট দিচ্ছে, আমি এটাকে কিছুই জানি না, সুতরাং এর বাইরে আমি যেতে পারবো না। কিন্তু আমি আমি এক- বেনিফিশিয়ারিকে, হ্যাঁ বলে, বেনিফিশিয়ারি তো এই টাইপের অব্লিগেশনসে সাধারণত আটকা পড়ে থাকে, যেটা ইস্যুইং ব্যাংক ওরকম অব্লিগেশনসে আটকা পড়ানো নাই। দ্যাটস ওয়াই মোস্ট রেসপন্সিবল পার্টি ডকুমেন্ট এক্সামিনের ক্ষেত্রে, যেহেতু সে আলটিমেট পেমেন্ট পাবে, মোস্ট রেসপন্সিবল পার্টি হচ্ছে বেনিফিশিয়ারি, বিকজ সে আলটিমেট ফান্ড রিসিভার হিসেবে কাজ করে। জি, কেউ একজন কিছু বলতে চাচ্ছেন? জি, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। প্লিজ। এক- একটু হয়তো ইরিলেভেন্ট হয়ে যাবে। না প্লিজ। যে ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হওয়া সত্ত্বেও
ও ওই দিক থেকে কি আমার কাছে ট্রেসার দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত? মানে আমি ডিসক্রিপেন্সি দিয়ে দিলাম, হুম। কিন্তু তারপরেও সে বারবার আমার কাছে পেমেন্ট চাচ্ছে, এটা কতটা যুক্তিসঙ্গত বা আমি এটাকে কিভাবে রেসপন্স করতে পারি? আচ্ছা, এটা যদি আমাদের কান্ট্রি লতে যাব আমরা এখন, ঠিক আছে, আমাদের কান্ট্রি লতে যাব, যখন আমরা এটা ফ্রিকুয়েন্টলি এই 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 প্রবলেমটা ফেস করি, যদি আপনি দেখেন দুইটা ইস্যুস দেখবেন। হ্যাঁ, জাস্ট দুইটা, একটা রেগুলেটরি সিস্টেমে যাবেন, আরেকটা হচ্ছে কমন সেন্স ইউজ করে। যদি আমি প্রথমটা বলি কমন সেন্স, কমন সেন্স হচ্ছে আপনি অ্যাপ্লিক্যান্টকে বলবেন যে তোমার বেনিফিশিয়ারি এতবার এটা দিচ্ছে, তুমি, আমি তো এখন পেমেন্ট দিতে পারবো না বিকজ আমি এটা ডিসক্রিপেন্সি দিয়েছি। এখন এটা হতে পারে যে অ্যাপ্লিক্যান্ট একটা লেটার দিয়ে ডিসক্রিপেন্সিটা মেনে নিল, যে আমি ডিসক্রিপেন্সি মেনে নিয়েছি, তুমি এবার পেমেন্ট দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আমার একটা কান্ট্রি ল আছে অ্যাজ পার জিএফএটি ভলিউম 7, যেখানে ক্লিয়ার বলা আছে যদি কোনো ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হয়, সেই ডকুমেন্টটা বিল অফ এন্ট্রি পাওয়ার আগে সেই ডকুমেন্টের পেমেন্ট দেওয়া যাবে না। এটা কোড করে দেন। এবার ওকে একটা মেসেজ দেন, সে যখন বারবার আপনাকে রিমাইন্ডার দিতে থাকে এটা আমি এখনো পেমেন্ট পাইনি, তখন অ্যাজ পার আওয়ার কান্ট্রি ল উই উইল এক্সিকিউট দ্য পেমেন্ট আপন রিসিভ অফ দ্য বিল অফ এন্ট্রি ফ্রম অ্যাপ্লিক্যান্ট। এখন যদি অ্যাপ্লিকেন্টও রাজি না থাকে, সে একদম আমাকে লিগ্যাল নোটিশ পাঠায় যে আমি ওকে পেমেন্ট দিব না। আচ্ছা, না না, যদি অ্যাপ্লিক্যান্ট আপনার কাছ থেকে ডকুমেন্ট নিয়ে যায়, বুঝেন, যদি আপনার কাছ থেকে ডকুমেন্ট নিয়ে যায় এবং সেই ডকুমেন্ট নিয়ে যাওয়ার সময় যে সে অ্যাপ্লিকেশনটা দিয়েছে সেখানে সে যদি বলে যে আমি সকল ডিসক্রিপেন্সি মেনে নিয়েছি, তাহলে বিল অফ এন্ট্রি পাওয়ার পর আপনি পেমেন্ট দিতে বাধ্য। বাট সে যদি ডকুমেন্ট না নেয়, ইন দ্য মিন টাইম আপনি যদি এটা ডিসক্রিপেন্সি দেন, তাহলে এই ডকুমেন্ট আপনি ফেরত পাঠিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। পুরো জায়গাটা আপনার জন্য ওপেন আছে, কিন্তু শুধু আপনি একটু রেগুলেশনস অনুযায়ী চলতে হবে, এতটুকু। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ভাই আসলে আমি ভাইয়া হয়েছে কি, মানে মাল ছাড়াইছে, মাল নিয়ে ঝামেলা হয়ে গেছে। মানে অর্গানিক কটন ছিল, অর্গানিক কটনের সার্টিফিকেট ইস্যু হয়েছে, পরে সেই সার্টিফিকেট আবার ক্যান্সেল হয়ে গেছে, হুম। এই নিয়ে বিশাল গ্যাঞ্জাম। এখন লিগ্যাল নোটিশ আসছে যে পেমেন্ট দিব, এবং আল্লাহ বাঁচাইছে আমি ডিসক্রিপেন্সি দিয়ে রাখছিলাম, যে কারণে কিন্তু অলমোস্ট প্রতিদিনই আমাকে ট্রেসার দিচ্ছে। এটা নিয়ে আমি একটু অস্বস্তিতে ভুগতেছি, এই জন্য একটু পরামর্শের জন্যই আসলে। আচ্ছা, আপনার কি বিল অফ এন্ট্রিটা হয়েছে? না, এখনো আমি পাইনি, তবে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আমি কালকে একটু চেক করব। আচ্ছা, বাট কালকে ইয়ে আমার অ্যাপ্লিকেন্ট এখনো আমাকে দেয় নাই। আচ্ছা, ড্যাশবোর্ডে চেক করলে আপনি ড্যাশবোর্ডের উপর ডিপেন্ডেবল হবেন না, এই ক্ষেত্রে আর একটু মেটিকুলাস হবেন। আপনি অ্যাপ্লিকেন্টকে বলবেন, অথবা এসআই কোডার সার্টিফাইড যে বিল এন্ট্রিটা সেটা আপনি পাওয়ার পরে পেমেন্ট দিবেন, এর আগে পেমেন্ট দিবেন না। কারণ এসআই কোডাতে অনেক সময়, এসআই কোডাতে তো আমরা ওই যে সিএনএফ এজেন্টরা পেমেন্ট দেওয়ার জন্য যখন বিল অফ এন্ট্রি এন্ট্রি দেয়, তখন কিন্তু এসআই কোডাতে অনেক সময় চলে আসে। জি। যেহেতু এটা আপনার সিভিয়ার রিস্কি কেস, আপনি বিল অফ এন্ট্রি হাতে পাওয়ার পরে, ফিজিক্যালি হাতে পাওয়ার পরে আপনি পেমেন্ট দিবেন। যতক্ষণ পর্যন্ত না আপনি বিল অফ এন্ট্রি পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই পেমেন্টটা আটকায় রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। কান্ট্রি ল UCP 600 পুরোটাই আপনাকে সাপোর্ট করবে। ওকে, ভাই, থ্যাংক আমি ইউ। একটু ক্লিয়ার হতে চাই, একটু একটা কোশ্চেন করে যাবে? জি, প্লিজ। বস, আমি একটা কেস বলি আর কি, এরকম। হ্যাঁ, মানে আমার হাইপোথেটিক্যাল কেস। হুম। ধরেন যে আমার একটা এলসি ছিল যেটা নেগোসিয়েশন রেস্ট্রিক্টেড করা ছিল। হুম। ধরেন সামহাও এসসিবি ইন্ডিয়া। হুম। হ্যাঁ, তো হুম। বেনিফিশিয়ারি এলসি পাওয়ার পরে সেই এসসিবি তে ডকুমেন্ট না দিয়ে সিটি ব্যাংক এন এর মাধ্যমে, সিটি ব্যাংক মুম্বাইয়ের মাধ্যমে আমার ডকুমেন্টটা পাঠাইছে। হুম। হ্যাঁ, সামহাও ইস্যুইং ব্যাংক এটা টার্মস এন্ড কন্ডিশন মানে কি 5 দিনের মানে চেকই করে নাই ডকুমেন্টটা। হুম। সেই ক্ষেত্রে রেসপন্সিবিলিটিটা কার? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, যে ব্যাংকের মাধ্যমে ডকুমেন্ট যদি রেস্ট্রিক্টেড করা থাকে নেগোশিয়েট করার, সে ব্যাংকের মাধ্যমে যদি ডকুমেন্ট না পাঠায়, না পাঠায়, তাহলে ইস্যুইং ব্যাংক এটাকে একটা ডিসক্রিপেন্সি ধরতে পারে, যে যে ব্যাংক এটা রেস্ট্রিক্টেড করা, সো এই ব্যাংকের মাধ্যমে ডকুমেন্ট আসে নাই, আমি এই ডকুমেন্টটা ডিসক্রিপেন্সি হিসেবে, এই ক্লজটাকে ডিসক্রিপেন্সি হিসেবে দিলাম। ডকুমেন্ট চলে আসছে ইস্যুইং ব্যাংকের কাছে, 5 ব্যাংকিং ডেজ এর মধ্যে সে এটা চেক করে নাই, সো এটা তার কাছে কমপ্লেন প্রেজেন্টেশন, আর কোনো কথা নেই। কোন দিক থেকে আসছে, কিভাবে, কত ভুল নিয়ে আসছে, তার তো 5 ডেজ এর মধ্যে এটা বলতে হবে। যখন সেটা বলে নাই, তার আর কোনো ধরনের রাইট নেই এই ডকুমেন্টকে ক্লিন করা বা এই ডকুমেন্ট নিয়ে ফার্দার কোনো কথা বলা, তার এবার পেমেন্ট দিতে হবে অ্যাজ পার ইউসিপ। ওকে। ওকে।
আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 29 আমরা আলোচনা করেছি। কোয়েশ্চেন নাম্বার 30, a documentary credit is an irrevocable undertaking because enforceable against the issuing bank even if the confirming bank is unwillingly to pay। এটা আমরা খুব ইজিলি বুঝি যে ডকুমেন্টারি ক্রেডিটের ইররিভোকেবল আন্ডারটেকিংটা বোঝানো হয় যে ইস্যুইং ব্যাংক যে কোনো বিপদ আপদে পেমেন্ট দিতে হবে, যদি কনফার্মিং ব্যাংক নাও দিতে চায় ইস্যুইং ব্যাংক না বলার কোনো সুযোগ নেই। সো কোয়েশ্চেন নাম্বার 30 অ্যান্সার হচ্ছে ডি। 31, a standby letter of credit has been issued by a bank in order to support an open account trading between a buyer and seller। standby letter of credit টা আমরা ডিটেইল আলোচনা করি নাই, আইএসপি 90 এটা আলোচনা করব। The standby may be issued under which of the ICC set of rules? standby letter of credit টা কোন রুলস অনুযায়ী হতে পারে, কোন রুলস অনুযায়ী হতে পারে? আইএসবিপি 745 না, এটা স্ট্যান্ডবাই কোনো কথা বলা নেই। স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আইসিসি পাবলিকেশনস নাম্বার 598 ইউসিপি লেটেস্ট ভার্সন লোকাল ম্যান্ডেটরি ল। ডি নাম্বার অ্যান্সার হবে না। এইটা নিয়ে একটু কনফিউশন আছে, এটা নিয়ে হবে আমরা একটু পরে দেখবো আরো ফার্দার পড়লে, শুধুমাত্র এটা পাবলিকেশন নাম্বার ভুল দিয়েছে। ইউসিপি 600 আর্টিকেল 1-এ বলা আছে যে কোনো ধরনের এলসি, যে কোনো ধরনের স্ট্যান্ড বাই এলসি ইউসিপি 600 এর আন্ডারে হতে পারে। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে বি। এটা আমার ইউসিপি 600 এর আর্টিকেল 1-এ বলা আছে। 32, a credit is in favor of the word most well known steel company। well known এই ওয়ার্ডটাকে কম্প্রোমাইজ করেছে। ওয়েল নোন, লোকাল, কম্পিটেন্ট এগুলি যখন বলে তখন বেনিফিশিয়ারি ছাড়া অন্য যে কেউ এলসিটা ওই ডকুমেন্টটা ইস্যু করতে পারে। তাহলে এখানে বলা হয়েছে যে এই ডকুমেন্টটা বেনিফিশিয়ারি ইস্যু করেছে, তাহলে এটা ফলস হবে, কারণ বেনিফিশিয়ারি যখনই ওয়েল নোন ওয়ার্ডটা ইউজ হয় তখন বেনিফিশিয়ারি সেই ডকুমেন্টটা ইস্যু করতে পারে না। সেই কনসিকুয়েন্স থেকে অ্যান্সার হচ্ছে বি। Question number 33, a credit states shipment to be effected promptly upon receipt of this credit when documents are presented which the bank should look for। প্রম্পটলি ওয়ার্ডটা যদি বলা থাকে তাহলে সেক্ষেত্রে কোন ধরনের ট্রিটমেন্ট হবে? নাথিং, দে শুড ডিসরিগার্ড দ্য ক্লজ, কারণ প্রম্পটলি এর ক্ষেত্রে কোনো ধরনের মিনিং শো করে না। প্রম্পটলি বললে যে তাড়াতাড়ি দিতে হবে, এতদিনের মধ্যে দিতে হবে, এরকম কোনো কন্ডিশন এলসিতে বলা থাকে না বা এটা বলা থাকার যুক্তি নাই। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে বি। Question number 34, among the kinds of letter of credit subject to UCP 600, from which of the following types can be beneficiary get two banks? Irrevocable undertaking to pay if the credit compliant document are presented। এইটা একদম খুব সিম্পল কথা, সেকেন্ড নাম্বার ব্যাংকের আন্ডারটেকিংটা আসে কনফার্মিং ব্যাংক থেকে, সেজন্য এলসিটাকে বলা হয় কনফার্ম এলসি। সোজা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 35, which of the following banks can negotiate compliant presentation? কে করতে পারে? ইস্যুইং ব্যাংক করতে পারে না, পৃথিবী সবাই পারে। সুতরাং এটার অ্যান্সার হবে বি এবং সি। সোজা প্রশ্ন, কারণ আমরা জানি ইস্যুইং ব্যাংক শুধু নেগোশিয়েট করতে পারে না, সবাই নেগোশিয়েট করতে পারে। 10:35 বাজে, আমাদের প্রশ্ন আছে 15টা। যদি মনে করেন আমরা 15 মিনিটস অথবা 10 মিনিটস অ্যাড করলে শেষ করতে পারবো, অ্যাড করব না এখানে ক্লোজ করবো? শেষ করব না ভাই, কন্টিনিউ করেন, কন্টিনিউ। কন্টিনিউ করেন ভাই। ওকে। An MT70 message issued by a bank in Singapore state the following conditions। নিচের কন্ডিশনস গুলি দেওয়া আছে। এই কন্ডিশনস অনুযায়ী বলা হচ্ছে যে ডেট এন্ড প্লেস অফ এক্সপায়ারি, ডেট এটা হংকং, এনি ব্যাংক ইন হংকং, এনি ব্যাংক ইন হংকং এর কথা বলা আছে, আবার নেগোসিয়েশন বলা আছে। অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ সেট অফ দ্য ক্রেডিট, প্রেজেন্টেশন আন্ডার ইট শুড বি মেড এট এনি ব্যাংক ইন হংকং। এটা ঠিক আছে, অন অর বিফোর 15ই অক্টোবর বা 15ই সামথিং। এটা এগ্রি, খুব সোজা কথা বলা আছে। এখানে বলা আছে 15 তারিখ হচ্ছে এক্সপায়ারি, এনি ব্যাংক ইন হংকং, তাহলে যে কোনো ব্যাংকের ডকুমেন্ট সাবমিট করতে পারে, এটা এগ্রি, খুব সোজা অ্যান্সার। এ কনফার্মিং ব্যাংক 37 এর অ্যান্সার হচ্ছে সি। এ কনফার্মিং ব্যাংক নিড নট বি এ নমিনেটেড ব্যাংক। একটা কনফার্মিং ব্যাংক যে নমিনেটেড ব্যাংক হতে হবে এমন কোনো কথা নেই, যে কেউ কনফার্মেশন দিতে পারে। মোস্ট সেটা বেনিফিশিয়ারির ব্যাংক হয়, কিন্তু সেটা অ্যাপ্লিকেন্টের কান্ট্রি বা অন্য কোনো কান্ট্রির ব্যাংক হলেও কোনো অসুবিধা নাই।
38. An issuing bank must reimburse a nominated bank that has honored or negotiated a compliant presentation. এটা ঠিক কথা. And forwarded the document to the issuing bank. নর্মালি এই কথাটা আসলে an issuing bank must reimburse. একটা ইস্যুইং ব্যাংক যখনই যে কারো কাছ থেকে ডকুমেন্ট পাবে সেটা যদি কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন হয় সে সেটা পেমেন্ট দিতে বাধ্য। এই কনসিকুয়েন্সেস থেকে এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এ। কোয়েশ্চেন নাম্বার 39, ইফ এ ক্রেডিট স্টেটস ভাই দ্যাট ভাই একটু একটু বি হবে না কেন? বি, কনফার্মিং ব্যাংকও তো কনফার্মেশন দেয় যে পেমেন্ট দিতে সে বাধ্য। আচ্ছা এটা বি হবে না, বিকজ লাস্ট পয়েন্টটা হচ্ছে ইস্যুইং ব্যাংক, এজন্য ডকুমেন্ট আলটিমেটলি শেষ হয়। কারণ আপনার এখানে প্রশ্নে বলা হচ্ছে অ্যান ইস্যুইং ব্যাংক মাস্ট রিইম্বার্স। Issuing bank a nominated bank that has honored or negotiated a complying presentation. Issuing bank reimburse করবে। তাহলে ইস্যুইং ব্যাংক রিইম্বার্স করবে তো কখন? যখন তার হাতে ডকুমেন্ট আসবে। এই জন্য বলা হচ্ছে and forwarded the document to the issuing bank. ইস্যুইং ব্যাংকের কাছে ফরওয়ার্ডেড ডকুমেন্টটা পেলেই সে পেমেন্টটা করবে। হ্যাঁ, কনফার্মিং ব্যাংকও পেমেন্ট করবে, কিন্তু কনফার্মিং ব্যাংক হচ্ছে সেকেন্ড লেয়ার, ইস্যুইং ব্যাংকের আগের স্টেপে ওরা কাজ করে। ভালো প্রশ্ন। Question number 39. If a credit states that the expiry date is the latest date for which honor or negotiation is to be effected, the beneficiary must. এটা আর্টিকেল 6 এ বলা আছে। তাহলে যদি কোনো একটা ডকুমেন্টের এক্সপায়ারি ডেট হয় নেগোসিয়েশন ডেট, তাহলে কি করতে হবে? প্রেজেন্টার ডকুমেন্ট টু বি নমিনেটেড প্রেজেন্টেশন বা ডকুমেন্ট মাস্ট বি প্রেজেন্ট নমিনেটেড ব্যাংক অন অর বিফোর দ্যাট ডে, যেই ডেটটা এক্সপায়ারি ডেট অথবা যেই ডেটটা নেগোসিয়েটিং ডেট হিসেবে ট্রিট করা হয়েছে। মানে এই প্রশ্নে বলা হচ্ছে যে কোনো একটা এলসির এক্সপায়ারি ডেট হবে নেগোসিয়েশন ডেট বা নেগোসিয়েটিং ডেট, তাহলে ডকুমেন্টটা সাবমিট করতে হবে নেগোসিয়েটিং ডেট বা তার আগের যে কোনো একটা দিনে। এটা ইউসিপি 600 এ বলা আছে ক্লিয়ার করে। কোয়েশ্চেন নাম্বার 40, according to UCP Article 1, if the parties of a credit wish to exclude or modify one or more rules of UCP from the credit, this must be clarified stipulated in কোন জায়গাটাতে বলতে হবে? সাধারণত এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। ফিল্ড 46 এ যত ক্লজ বলবে বাই ডিফল্ট এই ক্লজের সাথে ডকুমেন্ট সাবমিট করতে হবে বেনিফিশিয়ারি। ফিল্ড 46 এ যত কথা বলবে সবগুলির সাথে ডকুমেন্ট থাকতে হবে। খুব ইম্পর্টেন্ট কথা, আমরা অনেকে এটা জানি না। ফিল্ড 46 এ যত কথা বলবেন, আপনি যদি ডকুমেন্ট নাও চান বেনিফিশিয়ারি ডকুমেন্ট সাবমিট করতে হবে। বাট ফিল্ড 47 এ যদি আপনি কোনো কথা বলেন ডকুমেন্ট ছাড়া কোনো কথা আপনি বলতে পারেন। তাহলে আমি যদি কোনো ক্লজ এক্সক্লুড করতে চাই, কোনো কিছু করতে চাই, সেগুলি সাধারণত ডকুমেন্ট রিলেটেড থাকে না। সেই জন্য এই কথাগুলি অবশ্যই ফিল্ড 47 এ বলতে হবে। এটা খুব জরুরি কথা, আমরা অনেকে এটা জানি না। ফিল্ড 46 এর মধ্যে আমরা নন ডকুমেন্টারি কন্ডিশন দিয়ে দিই, এটা আসলে দেওয়া যাবে না। ফিল্ড তারপরে হচ্ছে 41, এ ক্রেডিট স্টেটস ডকুমেন্ট রিকোয়ার্ড ফিল্ড সার্টিফিকেট অফ অরিজিন ইস্যুড বাই এ কম্পিটেন্ট পার্টি। কম্পিটেন্ট পার্টি ডকুমেন্ট ইস্যু করেছে, এটা যদিও আমরা আগে পড়ে আসছি, মানে রিভার্স পড়ে আসছি। কম্পিটেন্ট পার্টি বললে বেনিফিশিয়ারি ডকুমেন্ট ইস্যু করতে পারবে না, সো এই ডকুমেন্টটা বেনিফিশিয়ারি ইস্যু করতে পারবে না। অ্যান্সার হচ্ছে সি। 42, এ ক্রেডিট স্টেট শিপমেন্ট ইজ টু বি মেড অন অর অ্যাবাউট। অন অর অ্যাবাউট মানে 11 দিনের একটা কেস আছে, আমরা জানি, আর্টিকেল পড়েছি। সে 11 দিনের কেস হিসাব করলে মাঝখানে যে দিন থেকে দুই দিকে 5 দিন 5 দিন হিসাব করা হয় সেই দিনটা হচ্ছে 30 নয়। সেই জন্য এই অ্যান্সারটা হচ্ছে 30 নয়। অ্যান্সার হচ্ছে 30 নয়। 43, which of the following statements regarding UCP 600 are correct? নিচের কোনটা ইউসিপি 600 এর অনুযায়ী কারেক্ট? ইউসিপি 600 ইজ এ সেট অফ ভলেন্টারি রুলস। এটা যায় 1 2 3, তিনটা কথাই ঠিক আছে। স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট ইস্যু করা যায় ইউসিপি 600 দিয়ে। কোন একটা এক্সপ্রেস ইন্ডিকেটরের কথা বলতে থাকে। কেসেস অফ ফ্রড আর কাভার্ড ইন ইউসিপি 600। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, কোন ধরনের ফ্রড ইউসিপি 600 কাভার করেন না। দিস ইজ মেইন লুফল অফ ইউসিপি 600। সিডিসিএস এর জন্য খুব জরুরি একটা লাইন, সিডিসিএস পরীক্ষার জন্য জরুরি একটা লাইন। 44, a letter of credit or bill of exchange showing tenor of 16 days from the date of shipment. From, তাহলে from যদি থাকে তাহলে যে দিনের কথা বলা থাকে সেই দিনটা বাদ পড়ে। দ্যাটস ওয়াই 2 মার্চ থেকে ক্যালকুলেশনটা শুরু হচ্ছে। আমাদের এখানে ফ্রমটা যদি ম্যাচুরিটি ডেটের সাথে ক্ষেত্রে হয়, আমাদের ডেট বের করতে হচ্ছে ম্যাচুরিটি ডেট।
দ্যাটস ওয়াই 1 জানুয়ারি বলেছে এই দিনটাকে আমি কাউন্ট করবো না, পরের দিন থেকে কাউন্ট করতে হবে, জন্য 2 মার্চ থেকে শুরু করতে হবে। 45, 45-এ আচ্ছা, বলা আমার একটু কথা ছিল, হ্যাঁ। জি। তাই 16 নম্বরে এরকম ছিল যে ফর্ম ফর্ম ছিল হুম ওই যে শিপমেন্ট ডেট থেকে 90 ডেজ ফ্রম দ্য ডেট অফ শিপমেন্ট। সেখানে কিন্তু আমরা শিপমেন্ট ডেট সহ 90 ডেজ ধরেছি। হুম। মানে এই যে এটার মতো করে যদি হয় তাহলে শিপমেন্ট ডেট যদি 31 তারিখ থাকে তাহলে পরের দিন থেকে ধরবো না? মানে 31 তারিখ প্লাস 89 ডেজ ভেরি গুড কোয়েশ্চেন নাকি? নাজিয়া ম্যাডাম, কোয়েশ্চেন খুব ভালো অ্যানালাইসিস করেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছেন, খুব ভালো কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছেন। আপা ওটা ম্যাচুরিটির ক্ষেত্রে ওটা ইনক্লুড করতে হবে। রাইট। সালমা ম্যাডাম অ্যান্সারটা ফিডব্যাক দিয়েছেন, কারেক্ট অ্যান্সার। আমাদের মানে এই 16 নম্বরে ম্যাচুরিটি ডেটের কোনো কথা বলা, হুইচ ইজ দ্য ডেট অফ ম্যাচুরিটি অফ এ কমপ্লাইং প্রেজেন্টেশন আন্ডার দ্য ক্রেডিট ইফ দ্য শিপমেন্ট ডেট ইজ এত তারিখ, এত তারিখ। তাহলে আমরা 16 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার নিয়েছি এই 31 + 90 ডেজ, 31 + 90 ডেজ, অর্থাৎ আমরা 31 ডেজটাকে এখানে ক্যালকুলেশন করেছি, 31 ডেজের পরের 90 ডেজ ক্যালকুলেশন করেছি। এ ক্রেডিট কলস এ ড্রাফট এত ডেজ ফ্রম দ্য ডেট অফ শিপমেন্ট। শিপমেন্ট ডেট হচ্ছে 31 days. Which of the date of maturity of a complaint presentation under the credit if the shipment date is এত? Which of the maturity date from the shipment date is এত? Which of the maturity date complaint presentation? Which is the date for a maturity of a complaint presentation under the credit if the shipment date is এত? খুব ট্রিকি প্রশ্ন, আপনারা একটু আলোচনা করেন, নিজেরা একটু আবার অ্যানালাইসিস করেন। ম্যাডামের প্রশ্নটা রাখলাম, আমি আপনাদের জন্য এই প্রশ্নটা ছাড়লাম, বাট আমি বলে রাখি 16-এর অ্যান্সার বি ইজ কারেক্ট। এই যে ভাইয়া ভাই আমি একটা আমার রুলস মনে হয়, করছি। জাকির জহির ভাই, ভাই, জাকির ভাই, জাকির, হ্যালো, জি আমি একটা রুলস করছি, এটা সত্যি কিনা জানি না। সেম থিওরি আর বেস থিওরি নামে একটা রুলস করছি আমি। সেম থিওরি মানে ফ্রম আফটার ম্যাচুরিটি ডেট ক্যালকুলেশন, ডেট এক্সক্লুড হবে বেস থিওরি, বিফোর আফটার শিপমেন্ট ক্যালকুলেশন করতে ডেট এক্সক্লুড হবে। এই দুটো ওয়ার্ড আমি একটা জায়গায় পড়ছিলাম, এটা ওটা সত্যি কিনা আমি জানি না। আচ্ছা। জাকির ভাই, জি এটা যদি লেটেস্ট শিপমেন্ট ডেট থাকতো তাহলে মনে হয় 1 জানুয়ারি + 60 ডেজ হতো, আর যেহেতু ম্যাচুরিটি ডেট আছে সেহেতু পরের দিন থেকে হিসাব করে 60 ডেজ হবে এরকম। আচ্ছা, হোয়াট ইজ ডেট, হোয়াট ইজ দ্য ডেট অফ ম্যাচুরিটি ডেট অফ এ কমপ্লাইন্ট প্রেজেন্টেশন? দেখেন ম্যাচুরিটি ডেটের সাথে কোনো জায়গায় ফ্রম কথাটা বলে নাই কিন্তু, ঠিক আছে? ফ্রম কথাটা কোনো জায়গায় বলে নাই ম্যাচুরিটি ডেট ক্যালকুলেশনের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই আমি 31 days + 90 days এখানে ক্যালকুলেশন করেছি, ঠিক আছে? আর ওই প্রশ্ন ওই জায়গায় যে কথাটা বলেছে যে, আচ্ছা আপনারা, আপু আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্ন, আর আমরা কত নম্বর প্রশ্ন পড়ছি জানি, 43 না 44? 44। দুইটা প্রশ্ন কিন্তু একই, সেম প্রশ্ন, সেম অ্যান্সার। আপনারা একটু দুইটা প্রশ্ন আবার অ্যানালাইসিস করবেন, সবাই সবাই অ্যানালাইসিস করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। যে 16 নম্বরের অ্যান্সারটা বি, দুইটা অ্যান্সারই ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে দুইটা অ্যান্সারই ঠিক আছে। আমরা নেক্সট দিন প্রথম আলোচনায় এই দুইটা প্রশ্নের আপনাদের জাস্টিফিকেশন নেব, আপনারা একটু অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করেন। আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, ইউসিপি 600 আর্টিকেল 3 বিফোর আফটার এর যে ক্লজটা, টু টিল আনটিলের যে দুইটা ক্লজ আছে সেই দুইটা ক্লজ অ্যানালাইসিস করে কাগজ কলমে লিখে এই দুইটা প্রশ্নের অ্যান্সার আপনারা বের করতে পারবেন, এবং এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সুতরাং এটা আপনাদের অ্যানালিটিক্যাল পার্ট, বাট আমাদের এই শিটে যে দুইটা অ্যান্সার দেওয়া আছে বোথ আর কারেক্ট। 45, on 18 March 2000 bank received document from its export customer under a documentary credit issued by a bank I, which of the following details? Issue date এত, valid এত তারিখ পর্যন্ত, available by acceptance of a draft drawn on a bank B, অন্য ব্যাংকের নাম ইস্যু হয়েছে, at 30 days from the date of bill of lading. Which of the following statement is correct?
এটা একটা বড় প্রশ্ন। সো ফার আই নো যে এই প্রশ্নটা আসলে ওই যে বিফোর আফটারের সাথে জড়িত, বিফোর আফটারের সাথে জড়িত। সুতরাং এই প্রশ্নটাও 44 বা 16 মতো ক্যালকুলেটিভ প্রশ্ন। বিফোর আফটারের কোয়েশ্চেনটার সাথে ম্যাচ করে এই কোয়েশ্চেনটা আপনার অ্যানালাইসিস করলে অ্যান্সারটা পাবেন। এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এ, অর্থাৎ এ আর বিটা হচ্ছে অ্যান্সার হবে। কোয়েশ্চেন নাম্বার 46। 46 আমরা বলেছি an advising or second advising bank undertakes no obligation to honor it, এটা আমরা জানি, এটা অ্যাগ্রি। 16 নম্বরের এ অ্যান্সার ইজ কারেক্ট। 47, the issuing bank want to cancel a credit UCP 600 before it has been advised to the beneficiary by the advising bank. এলসি ইস্যু করে নাই, তার আগে সে এলসিটা ক্যান্সেল করতে চায়। The issuing bank may cancel the credit at any time, যে কোনো সময় এলসিটা সে ক্যান্সেল করতে পারে, যে কোনো সময় ইস্যুইং ব্যাংক এলসিটা ক্যান্সেল করতে পারে। কখন? সবসময় কি পারে? না, সবসময় তো পারে না। সে একটা আন্ডারটেকিং দিচ্ছে, এই অবস্থায় যদি বেনিফিশিয়ারি ডকুমেন্ট রেডি করে ফেলে বা মাল তৈরি করে ফেলে, সে অবস্থা থেকে সে আন্ডারটেকিং মানে এলসি ক্যান্সেল করতে পারে। ইস্যুইং ব্যাংক আসলে যে কোনো সময় তার আন্ডারটেকিংটা ক্যান্সেল করতে পারে। এটা হচ্ছে ইস্যুইং ব্যাংকের ডিসক্রিশনারি রাইট। এটা আনসার কত? জয় ভাই, এটা আনসার কত? এটা 47 এর অ্যান্সার হচ্ছে এ। এ এটা আমরা আমরা এমনি প্র্যাকটিক্যালি করি কি, কল ব্যাক করে না সেটা অ্যাডভাইস আমরা। ভাইয়া আবার বলেন, আপনি একটু আনমিউট হয়ে বলেন, আমি ভুলে আপনাকে মিউট করেছি, আবার বলেন আপনি। হ্যাঁ ভাইয়া আবার বলেন। আপনি সবাই একটু নামে জয়েন করেন, তাহলে আমি না আপনাদের একটু স্যালুটেশন করতে পারি, আদারওয়াইজ মানে স্যালুটেশনে করতে পারি না তো আনইজি লাগে। মনে হয় ভাইয়া মিস করেছেন কিনা। 48, আপনি প্রশ্নটা আবার ব্যাক করলে আপনি প্রশ্নটা করে নেবেন। Which of the following statement is most suitable match with the characteristics of advising bank? আমার মনে হয় অ্যাডভাইজিং ব্যাংক নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। অ্যাডভাইজিং ব্যাংকের রোলটা সবচেয়ে প্রপার ওয়েতে হয় কোথায়? An advising bank will always send the LC to the advising bank electronically. হ্যাঁ, মোস্ট সুইটেবল হচ্ছে এটা। অ্যাডভাইজিং টু বি অ্যাডভাইজিং ব্যাংক, এ ব্যাংক মাস্ট মেনটেন এ করসপন্ডেন্ট ব্যাংকিং রিলেশনশিপ উইথ দ্য issuing bank. For banks that maintain a global or regional presence, the advising bank may be branch of the issuing bank. An advising bank can use the channel of second advising if required. In most cases, that second advising bank domiciled in a separate location. এগুলি কোনোটাই আসলে ওদের কোনো জাস্টিফিকেশন নাই। অ্যাডভাইজিং ব্যাংকের ক্ষেত্রে সবচেয়ে মেইন কথা হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক উইল অলওয়েজ সেন্ড দ্য এলসি কপি টু দ্য অ্যাডভাইজিং ব্যাংক ইলেকট্রনিক্যালি। To be an advising bank, a bank must maintain a correspondent banking relationship with the issuing bank. এই নাম্বারটা ভাই আমি এই নাম আচ্ছা, এই অ্যান্সার কোশ্চেনের করেছি অ্যান্সারটা এ। হ্যাঁ, 48 এর ভাইয়া, অ্যান্সারটা এই নাম্বারটাই আমি অ্যান্সার করেছি, এই জন্য কনফিউজড হয়ে গেছি। না, কারণ হচ্ছে রিলেশনশিপ আমিও ডাটা এ কিন্তু করেছি। ইলেকট্রনিক রাইট ভাবে পাঠাতেই পারবে না। রাইট রাইট এই কোশ্চেনের 48 এর অ্যান্সার হবে এ, বি না। 48 এর অ্যান্সার হবে এ, বিকজ আমরা অনেক জায়গায় দেখি একটা ইন্ডিয়ান একটু বেড়ে গেল, অঞ্চল যাক ভিত্তিক, আলহামদুলিল্লাহ। অঞ্চল ভিত্তিক জায়গাগুলিতে অনেক সময় এলসি ইলেকট্রনিক্যালি পাঠানো যায় না। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় হাতে হাতে পাঠাই, অনেক সময় বেনিফিশিয়ারি এসে এলসি নিয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আচ্ছা, এখানে একটা কথা আছে। হ্যাঁ, এখানে একটা কথা আছে। আমি আমি তো আহ, আমাদের একটু ভুল হয়েছে। হ্যাঁ, আমি একটু যাই, সরি, আমি একটু মিস করেছি। প্রশ্নটা একটু প্যাচ আছে, মানে আমি তো ভাই বি হবে তো, বি। বি হবে অ্যান্সার, রাইট। জি জি যারা ভাই। অ্যান্সার হয়েছে ভুল হয়েছে, আই এম সরি। অ্যান্সার হবে বি, কারণ অ্যাডভাইজিং ব্যাংকের রোলের সাথে আসলে আমার এখানে বি নাম্বার কিন্তু অ্যাডভাইজিং কথাটা বলে নাই, ইস্যুইং ব্যাংক বলছে। ঠিক আছে, তো ইস্যুইং ব্যাংক তো অ্যাডভাইজিং ব্যাংকের কাছে এলসি সবসময় ইলেকট্রনিক্যালি পাঠাবে। ইস্যুইং ব্যাংক কি কোনো কারণে এক্সপোর্টারের কান্ট্রিতে হাতে হাতে কুরিয়ারে এলসি পাঠানো যায়? সুইফট কি আমাকে সেটা অ্যালাউ করে? ডেফিনেটলি নট। সো বি নাম্বার ইজ কারেক্ট রেদার দেন এ সি ডি। সো আওয়ার অ্যান্সার ইজ কারেক্ট, বি। তারপরের অ্যান্সার, তারপরের অ্যান্সার 49। এটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্ন ভাই হ্যাঁ এটাতে পার্শিয়াল অ্যাকসেপ্টেন্সটা কেন হবে না, এটা একটু আমি জানতে চাচ্ছিলাম।
পার্শিয়াল সে তো হ্যাঁ। ওই যে আপনার পার্শিয়াল শিপমেন্টটা প্রোহিবিট ছিল পরের অ্যামেন্ডমেন্টে, হুম। কিন্তু পার্শিয়াল শিপমেন্টের ব্যাপারে অ্যামেন্ডমেন্টে তো কিছুই বলা ছিল না। সে যখন প্রেজেন্টেশন করছে আর কি, সে যে যে ডেটে লাস্ট প্রেজেন্টেশন করছে ওইখানে তো পার্শিয়াল শিপমেন্টের ব্যাপারে সে কিছু বলে নাই। তাহলে এটাকে আমি পার্শিয়াল অ্যাসপেক্টেন্স কেন বলবো না? আমি এটাই অ্যান্সার দিছিলাম, তো এটাই হুম। জানতে চাই। আচ্ছা, দ্য বেনিফিশিয়ারি, আমি লাস্ট লাইনটুকু পড়ি, প্রথমটুকু বুঝতে পেরেছি। দ্য বেনিফিশিয়ারি রিমাইন্ডেড সাইলেন্ট রিগার্ডিং অ্যাকসেপ্টেন্স অফ দ্য অ্যামেন্ডমেন্ট, সাইলেন্ট ছিল। দ্য ইস্যুইং ব্যাংক রিসিভড এ প্রেজেন্টেশন এত এত, দ্য প্রেজেন্টেশন রিফ্লেক্টস নাইদার অ্যাকসেপ্টেন্স নর রিজেকশন। আমরা আসলে ওই 10 তারিখের ইস্যুতে কোনোটাই কিন্তু ট্রেস করতে পারছি না, কারণ আমার হাতে আরো 5 দিন রয়ে গেছে। 5 দিনের মধ্যে সে ডকুমেন্ট বাকিটা সাবমিট করতে চাইলে সাবমিট করতে পারে, আবার সে ডকুমেন্ট নাও সাবমিট করতে পারে। এই জন্য আমি নাইদার অ্যাকসেপ্টেন্স, কারণ পার্শিয়াল অ্যাকসেপ্টেন্স এই কথাটা আপনি 10 তারিখে বলতে পারেন না। যদি বাকি 5 দিনে সে ডকুমেন্ট সাবমিট না করে, আর তাহলে এটা কিন্তু পার্শিয়াল অ্যাকসেপ্টেন্স হলো না। বুঝতে পেরেছেন মাহমুদ ভাই? ভাই পুরাটাও কিভাবে বলতে পারি যদি না করে? হ্যাঁ, আমি এটাই। আপনাকে এই জায়গায় তো আমি গুগল গুগল গুগলি মারলো যে সে যদি এই ডকুমেন্টটা, সে যদি এই ডকুমেন্টটা 15 তারিখে সাবমিট করতো, আর ডকুমেন্ট সাবমিট করার সুযোগ নাই, তাহলে ডেফিনেটলি এটা পার্শিয়াল অ্যাকসেপ্টেন্স এই কথাটা বলা যাবে, বলা যেত না। ধরেন আপনি বললেন যে ভাইয়া অ্যান্সার তো ডি হবে, পার্শিয়াল পার্শিয়াল অ্যাকসেপ্টেন্স, যেহেতু 10 তারিখে ডকুমেন্ট সাবমিট করেছে, মূল ডকুমেন্ট ভ্যালুর একটা অংশ সাবমিট করেছে, এখন আরো 5 দিনে সে ডকুমেন্ট সাবমিট করতে পারে। করেছে কি? দিস ইজ দ্য কোয়েশ্চেন। যেহেতু বাকি 5 ডেজ আমার কাছে আননোন, আনসার্টেন, দ্যাটস ওয়াই এই 10 তারিখে ডকুমেন্ট দিয়ে সে রিজেক্ট করেছে না অ্যাকসেপ্ট করেছে, এটা আমি কোনোভাবেই বুঝতে পারি না। বাকি 5 দিনে সে বাকি অংশ ডকুমেন্ট সাবমিট করতে পারে, আবার নাও করতে পারে। এই ডিসিশনটা $50,000 যদি আমার 15 তারিখে না হতো, ভাই, ওরা তাহলে তো আমি ডিসিশনে আসতাম। ফুল ডলারের পেমেন্ট তো চলে এসেছে, মানে ডকুমেন্ট তো চলে এসেছে, উনি তো 20-25 হাজার ডলার এক্সপায়ারি স্পেন্ড হতে করেছে, এখনো বিক্রি বাকি করেছে। আছে আপা, এক্সপায়ারি তো এখনো হয় নাই। ঠিক আছে, এক্সপায়ারি তো এই এখনো কারণে হয়নি, রাইট। হয় নাই, এই এক্সপায়ারি কারণে। হয় না, কিন্তু ডিক্রিজ তো হয়েছে, ভ্যালুটা তো পুরা সে ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, এটা দেখেন, আপনাকে কমন সেন্স দিয়ে ধরে নিতে হবে যে আরো আসতে পারে। না না, আমার কোনো কমন সেন্সের দরকার নাই, এলসির কন্ডিশন আমাকে বলে দিচ্ছে আমি আসলে কি নিবো। দেখেন আমি এবার প্রশ্নটা পড়ি। এইটাই ভাইয়া, এটা তো আমি তো ডিক্রিজ অ্যামাউন্ট পেয়ে গেছি আমার 50,000 ডলার। ওকে, এ ক্রেডিট was issued 5 জুলাই 2012 includes the following terms and conditions: ক্রেডিট ভ্যালু 75,000, পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউড, কম বেশি আসতে পারে, এক্সপায়ারি 15 সেপ্টেম্বর। ওকে, লেটার দ্য ইস্যুইং ব্যাংক ইস্যু ইন অ্যান অ্যামেন্ডমেন্ট, যেটা 15 জুলাই 2000 হুইচ ইনক্লুডস ডিক্রিজ অফ ক্রেডিট অ্যামাউন্ট 25,000। আমি অ্যামেন্ডমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছি $25,000। পার্শিয়াল শিপমেন্ট প্রহিবিটেড, পার্শিয়াল শিপমেন্ট প্রহিবিটেড, প্রহিবিটেড। এবার জাস্টিফিকেশন আসি। যদি অ্যামেন্ডমেন্টটা অ্যাকসেপ্ট করে, তাহলে হবে একটা সিঙ্গেল ডকুমেন্ট দিলে হবে, এবং সেটা $50,000 ডকুমেন্ট দিলে হবে, যদি আমি দুটাকে মার্চ করি। সবাই এটাতে একমত? যদি অ্যামেন্ডমেন্টটা সে অ্যাকসেপ্ট করে, কারণ অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস জানি, পার্শিয়াল অ্যামেন্ডমেন্ট কখনো অ্যাকসেপ্ট হয় না। অ্যাকসেপ্ট করলে সে 25,000 ভ্যালু কমাবে, এটা অ্যাকসেপ্ট করবে। পার্শিয়াল শিপমেন্ট প্রহিবিটেড, এটা অ্যাকসেপ্ট করবে। তার মানে সে যখন ডকুমেন্ট দিবে, সেটা একটাই ডকুমেন্ট সে সাবমিট করবে। ওকে, সে 10 তারিখে ডকুমেন্ট সাবমিট করেছে $50,000। সে কি, এখানে কি বলা যায় যে সে আসলে দ্বিতীয় অ্যামেন্ডমেন্ট আবার বলে দিছে? সে কিন্তু দ্বিতীয় অ্যামেন্ডমেন্টের ব্যাপারে সাইলেন্ট ছিল। তাহলে যেহেতু সাইলেন্ট ছিল, 25,000 ভ্যালু কম, পার্শিয়াল শিপমেন্ট অ্যালাউড না, এটা কি সে মেনেছে? $50,000 মধ্যে তো এটা আমি মেনেছি বলে তো আমি বুঝতে পারছি না। কারণ 50,000 10 তারিখে ডকুমেন্ট সাবমিট করেছে, বাকি 5 দিনে সে আরো $25,000 সাবমিট করতে পারে। যেহেতু সেকেন্ড অ্যামেন্ডমেন্টের ব্যাপারে সে সাইলেন্ট ছিল, বাকি 5 দিনে চাইলে সে $25,000 ডকুমেন্ট সাবমিট করতে পারে। যদি সে বাকি 5 দিনে যে কোনো অ্যামাউন্টের ডকুমেন্ট সাবমিট করে, তাহলেই তো সে অ্যামেন্ডমেন্ট মানে নাই বলে বোঝা যাবে। বাট বাকি 5 দিন সে কি করে, এটা কিন্তু আমরা কেউ জানি নাই। এই জন্যই বলা হচ্ছে যে সে আসলে অ্যামেন্ডমেন্টটা অ্যাকসেপ্ট করেছে না রিজেক্ট করেছে, এটা আমি এই 10 তারিখের $50,000 ডকুমেন্ট দেখে বুঝতে পারছি না। হ্যাঁ। জাকির ভাই, হ্যাঁ। পার্শিয়াল অ্যাসপেক্টেন্সটা হয়তো, এখানে আমার কোশ্চেন বুঝার ভুল। মেবি আপুরাও যে অ্যান্সার গুলা দিছে না বুঝিয়ে দিছে আমার কাছে মনে হচ্ছে। যদি এতে শুধু অ্যাসপেক্টেন্স থাকতো তাহলে পার্শিয়াল অ্যাসপেক্টেন্সটা হইতো অ্যান্সার।
কারণ এতে আছে তো আপনার অ্যামেন্ডমেন্টটা মানে এক্সপেক্ট করছে কিনা ওই কথাটা আছে, রাইট কথা বুঝছেন? রাইট রাইট হ্যাঁ, মোহাম্মদ ভাই যদি একদম শুধু ঠিক এক্সপেক্টেন্স বলেছেন। থাকতো, যদি শুধু এক্সপেক্টেন্স থাকতো তাহলে পার্শিয়াল এক্সপেক্টেন্সটা আমাদের অ্যান্সার হইতো, কারণ সে তো বাকি 5 দিন আরো অনেক কিছুই করতে পারতো। রাইট। এবং এবং আপনাকে ক্লু দিয়ে দিয়েছে যে অ্যামেন্ডমেন্টের ব্যাপারে সে সাইলেন্ট, সুতরাং কিছু সে বলে নাই। বাকি 5 দিন মানে 50,000 10 তারিখের ডকুমেন্ট কোনোভাবে মিন করে না যে সে দ্বিতীয় অ্যাকসেপ্টেন্সটা মেনে নিয়েছে। এখন জি আপনাকে তো জি আমি জি, ভাইয়া প্যাচে তাহলে সে ফেলেছি চুপ ছিল তো। এজন্যই। আমি আপনাকে প্যাচে ফেলেছি ওই যে 75-এর সাথে 50, 25,000 কমালে 50 হবে, আপনার মাথায় ঘুরানোর চেষ্টা করছি যে আপনি বলেন যে হ্যাঁ দ্বিতীয় অ্যামেন্ডমেন্টটা মেনেছে, না হলে ডকুমেন্ট ভ্যালু এত হলো কি। দিস ইজ না, দ্য আমার মাথায় এটা ঘুরেছে ভাই, ওই যে এতে আমি ভেবে নিছি যে পুরোটা মানে এক্সপেক্টেন্স হয়েছে, কিন্তু ওটাতে তো বলা আছে যে আর ও যে অ্যামেন্ডমেন্টটা দিছে শুধু ওই অ্যামেন্ডমেন্টটা, মানে আমি যে অ্যামেন্ডমেন্টটা দিছি ওকে ইস্যুইং ব্যাংক, সে ওই অ্যামেন্ডমেন্টটা এক্সপেক্ট করছে, মানে এই এক্সপেক্টেন্সে ওইটুক বলা আছে। যদি শুধু এক্সপেক্টেন্স থাকতো তাহলে শুধু পার্শিয়াল এক্সপেক্টেন্সটা অ্যান্সার হতো আর কি। থ্যাংক ইউ সো মাচ। 50 ইম্পর্টেন্ট প্রশ্ন, লাস্ট 2 মিনিটস, আমরা 11টা শেষ করবো ইনশাল্লাহ। A credit for 1 lakh was confirmed January September 1 তারিখে। On 10ই সেপ্টেম্বর the confirming bank received an amendment. ইস্যু হয়েছে 10 তারিখে, 1 তারিখে এলসি ইস্যু হয়েছে। মানে এলসি যেহেতু 1 তারিখে ইস্যু হয়েছে, তাহলে 1 তারিখে কনফার্ম ইস্যুইং ব্যাংকের আন্ডারটেকিং হয়ে গেছে $1 লাখ। যেহেতু $1 লাখ আমাদের ইস্যুইং ব্যাংকের কাউন্টার থেকে চলে গেছে। অন 10ই সেপ্টেম্বর দ্য কনফার্মিং রিসিভড অ্যান অ্যামেন্ডমেন্ট টু দ্য ক্রেডিট ডিক্রিজিং ইটস ভ্যালু বাই 20,000। একটা অ্যামেন্ডমেন্ট পেল যে এএলসিটার ভ্যালু ডিক্রিজ হলো $20,000। হোয়াট ইজ দ্য লাইবিলিটি অফ ইচ ব্যাংক? দুই ব্যাংকের কোন ব্যাংকের লাইবিলিটি কত? অ্যান্সার কি হবে এটা? সি, আনসার সি। অ্যান্সার সি। আর অন্যরা কি সির সাথে একমত? মনে হয় না। 80,000 মাথায় ঘুরছে যে ইস্যুইং ব্যাংক যেহেতু যেহেতু দ্য কনফার্মিং ব্যাংক রিসিভড অ্যান না, অ্যামেন্ডমেন্ট। এখানে তো বেনিফিশিয়ারি একসেপ্ট ভেরি করেন গুড, নাই, ভেরি সো গুড। দুজনেরই 1 লাখ 1 লাখ এখনো আছে। একসেপ্ট করলে তখন কমাই দিবে তাদের লাইবিলিটিটা। একদম এক্স্যাক্টলি অ্যান্সার দিয়েছেন। তার মানে ইস্যুইং ব্যাংক এবং কনফার্মিং ব্যাংক দুজনেরই 1 লাখ আন্ডারটেকিং রয়েছে। এতক্ষণ পর্যন্ত আর্টিকেল নাম্বার 12 পর্যন্ত আপনারা সবাই রাইট ট্র্যাকে আছেন, আলহামদুলিল্লাহ সবাই আচ্ছা, রাইট ট্র্যাকে আছেন। 49 এর অ্যান্সারটা কি হইলো? 49 49 এর অ্যান্সারটা হচ্ছে সি, নাইদার অ্যাকসেপ্টেন্স নর রিজেকশন। এই 50,000 ও, ডকুমেন্ট দিয়ে কিন্তু আমি ওই যে কোয়ালিফাই অ্যান্সার করছি। শিটে বোধহয় এ দেওয়া কি? আমি অ্যান্সার ভুল শিটে দেখ না, এ দেওয়ার কথা না, এটা সি হবে অ্যান্সার। জাকির ভাই, 47টা নিয়ে আমার একটু কনফিউশন আছে, 47টা নিয়ে। 47 নিয়ে জি জি, আমি একটু বলি এখানে, আমি তো সেটা পাঠাই দিয়েছি, একটু পাঠাই দিয়েছি না, কত নম্বর? অ্যাডভাইজিং ভাই সেটা পেয়ে গেছে, ঠিক আছে 47। আচ্ছা আপু, 49 এর অ্যান্সার কিন্তু সি হবে, সি। হ্যাঁ, এ হবে না, সি হবে অ্যান্সার 49 এর। হ্যাঁ বলেন ভাইয়া, বলেন কত নম্বর আপনার? 47, 47। হ্যাঁ হ্যাঁ আসছি। 47 আমি সেটাতে সুইফটে পাঠাই দিয়েছি, অ্যাডভাইজিং ভাই সেটা পেয়ে গেছে, ঠিক আছে। হুম। সেক্ষেত্রে আমরা করি কি, আমরা নর্মালি প্র্যাকটিসে করি, কল ব্যাক করাই, সেটা নাল এন্ড ভয়েড করাই নি, তারপরে সেটা ক্যান্সেল করি, তাই না? হুম। কিন্তু আপনি অ্যান্সারটা বলছেন, ওই জন্য আমি কনফিউজ হয়ে যাচ্ছি। না আপনার তো মানে দিন শেষে তো আপনি ক্যান্সেল করতে হচ্ছে, আপনি তো ক্যান্সেল করবেন, আপনি নাল এন্ড না, ভয়েড এখন করছেন আমি ওইদিকে। অ্যাডভাইজিং ভাই হাত রেখে ক্যান্সেল করতে পারবো, তাতে কল ব্যাক করাইতে হবে না সেটা আগে? না, কল ব্যাকের তো কিছু নেই, আমি কল ব্যাক করার দরকার নেই। মানে আমরা কল ব্যাক করা, দেখুন আমরা আসলে কমপ্লায়েন্স মেনটেন করার জন্য আমরা তাকে প্রথমে একটা মেসেজ করাই যে তুমি এএলসিটা তোমার কাউন্টারে নাল এন্ড ভয়েড করো, তারপরে আমি আমার এখান থেকে আমি ক্যান্সেল করি। আমার এলসিটা ক্যান্সেল করা চাই। এলসি যদি ক্যান্সেল করতে চাই, আমি তাকে দিয়ে দিলাম যে এলসিটা আমার এন্ড থেকে ক্যান্সেল হয়েছে, তুমি তোমার ওখান থেকে লাইবিলিটিটা ক্লোজ করে দাও। ইটস এনাফ। এটা কিন্তু নাল এন্ড ভয়েডেরই সিমিলার ওয়ার্ডই হচ্ছে ক্যান্সেল। আচ্ছা, নাল এন্ড ভয়েড এটা আমাদের জাস্ট প্র্যাকটিসে, এটা এটা কোনো ভ্যালু নাই। না, নাল এন্ড এখানে তো ভয়েডেরও ক্লিয়ারলি লেখা ভ্যালু ছিল। আছে। নাল এন্ড ভয়েডের ভ্যালুটা আছে মানে হচ্ছে আমি বলার চেষ্টা করছি যে আমার এন্ড থেকে আমি এলসিটা ক্যান্সেল করছি, সো আমার কাউন্টারে তো এটা 0 হয়ে যাচ্ছে। তোমার ওখান থেকে ও তো আর এলসি ক্যান্সেল করতে পারবে না। ওকে আমি বললাম যে তোমার ওখানে লাইবিলিটিটা মানে তুমি যে এলসি ট্রানজাকশন করেছো সেটাকে নাল এন্ড ভয়েড করে দাও, মানে তুমি এলসিটার কোনো সেক্ষেত্রে তাকে কিছু তাকে করতে শুধুমাত্র একটা ক্যান্সেল মেসেজ পাঠিয়ে দিলে হয়ে যাবে না? রাইট। তো আমাকে আচ্ছা এখানে তো বলে দিয়েছে বিফোর বিফোর অ্যাডভাইস বলে দিয়েছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর এটা এখানে মানে আফটার অ্যাডভাইস অ্যাডভাইস যদি হয়নি তো। হয়তো?
আফটার বিফোর অ্যাডভাইস অ্যাডভাইস। যদি হতো, আফটার অ্যাডভাইস যদি হতো তাহলে অ্যাডভাইজিং ব্যাংক, ইস্যুইং ব্যাংক চাইলে এলসিটা কিন্তু ক্যান্সেল করতে পারতো না, সকল পার্টির কনসার্ন ছাড়া। প্লিজ, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। ওকে, 49-এর অ্যান্সার হচ্ছে, 49-এর অ্যান্সার হচ্ছে সি, নাইদার অ্যাকসেপ্টেন্স নর রিজেকশন। এটার অ্যান্সার কিন্তু এ হবে না। সিটে ভুল দেওয়া, সিটে সিটে ভুল দেওয়া ভাই, এটা সিটে এ দেওয়া। এ দেওয়া, বাট এটা অ্যান্সার হবে সি, অ্যাকসেপ্টেন্স অফ দ্য অ্যামেন্ডমেন্ট বাই দ্য বেনিফিশিয়ারি। অ্যাকসেপ্টেন্স অফ দ্য অ্যামেন্ডমেন্ট বাই দ্য বেনিফিশিয়ারি, এইটা আসলে ডিক্রিজ দ্য এলসি ভ্যালু, এত পার্শিয়াল শিপমেন্ট প্রহিবিটেড, দ্য বেনিফিশিয়ারি রিমেন সাইলেন্ট রিগার্ডিং দ্য অ্যাকসেপ্টেন্স অফ দ্য অ্যামেন্ডমেন্ট, দ্য ইস্যুইং ব্যাংক রিসিভ এ প্রেজেন্টেশন $50,000 10 তারিখে, এক্সপায়ারি পর্যন্ত এখনো সময় আছে, সে যে কোনো সময় ডকুমেন্ট সাবমিট করতে পারবে। সুতরাং এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 49-এর অ্যান্সার হচ্ছে সি। একটা কোয়েশ্চেন আমরা 49 যেটা আপনার অ্যান্সার দেখেছেন এ, সেটা অ্যান্সার হবে সি। যারা সি দাগিয়েছেন তারা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন, সেই হিসেবে সি দাগিয়েছেন। এতটুকু হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা, 11টা বাজে, উই আর ক্লোজ নাও। আচ্ছা, জাকির ভাই, জি। জাকির ভাই, একটু কথা ছিল এক্সট্রাঅর্ডিনারি। জি, আপনি যে বইগুলা দিচ্ছেন, এই বইগুলা কি মানে আপনার সাথেই আমরা শেষ করব, না নিজেদেরও পড়তে হবে, বা বা আপনি কোনো আমি ইনস্ট্রাকশন দিবেন? আপনাকে যখন যে ইনস্ট্রাকশনটা ঠিক যখন দিব, যেটা বলতে বলবো, যেটা পড়তে বলবো, অতটুকু ইনস্ট্রাকশন আপনার জন্য এনাফ। হ্যাঁ, আমি এখন যে শিটটা দিই, আচ্ছা আচ্ছা, থ্যাংক এই শিটের পাশাপাশি ইউসিপির যে বইটা আছে সেই বইটা আপনারা পড়বেন। গ্যারিকুলারের বইটা এখনো ধরার দরকার নেই, বিকজ আমি ওইটা ধরাবো আপনাদের। ঠিক আছে? ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ওকে, ইউ। তাহলে গুড নাইট। আমরা এভরিথিং ইজ ওকে। টোটাল 50টা প্রশ্নের মধ্যে শুধুমাত্র 49-এর অ্যান্সার হবে সি। সামনের প্রশ্নগুলিতে আমি কিন্তু আরো 3-4টা ভুল দিয়ে রাখবো, এরকম, হ্যাঁ, ভুল দিয়ে রাখবো। এটা কিন্তু আপনাদের বের করতে হবে যে ভাইয়া অ্যান্সার তো মনে হয় ডি হবে, অ্যান্সারটা এ হবে, আপনার অ্যান্সার শিটে ভুল আছে। মানে আমি এই কোয়েরিটা বেশি শুনতে চাচ্ছি যে ভাই আপনার অ্যান্সার শিটে এই কোয়েশ্চেন ভুল আছে, প্লিজ। এটা আপনাদের ওই কোয়েশ্চেনগুলিকে হাইলাইট করবে, বুঝতে বেশি সুবিধা দিবে। আজকে আর আর কোনো আলোচনা নাই, আমরা নেক্সট দিন ফ্রাইডে ক্লাস শুরু করব। বাট ফ্রাইডে যেহেতু মানে শবে বরাত সম্ভবত, শবে বরাত যেহেতু আমরা ক্লাসটা 30 মিনিটস আগে করব, অর্থাৎ 8:30 থেকে 10:30 পর্যন্ত আমরা ক্লাস নিব। 8:30 থেকে 10:30 পর্যন্ত স্পেশাল শুধু শুক্রবারের জন্য, শবে বরাতের জন্য সবার বাজার বা অন্যান্য কিছু এডিশনাল কাজ থাকে। দ্যাটস ওয়াই শুধুমাত্র শুক্রবার অন ফর শবে বরাত আমরা 30 মিনিটস ক্লাসটা আগে নিয়ে আসছি, 8:30 থেকে 10:30 পর্যন্ত। আজকে ক্লাস এখানে শেষ। আমরা ইউসিপি 600 আর্টিকেল 13 থেকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।